চাও তুতি বেনভেনুতি, শুভেচ্ছা সবাইকে আমাদের নতুন আরেক একটা কোর্স, যেটা হচ্ছে A0 A1 লেভেলের কোর্সের উপরে আমরা হচ্ছে রেকর্ডিং ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা আসলে অনেকে হচ্ছে লাইভে আমাদের যে ক্লাসগুলো হয়, হুবহু আমরা ওখানে যে বিষয়গুলো পড়াই সেই বিষয়গুলো হচ্ছে আমরা আসলে এই কোর্সের মধ্যে পড়াবো, এবং ওই পুরো বিষয়গুলো হচ্ছে আমরা পুরো সিলেবাসটা হচ্ছে এখানে কাভারেজ দেওয়ার চেষ্টা করব। এটার কারণ যেটা সেটা হচ্ছে, আমরা যেহেতু আপনারা যারা ইতালিতে থাকেন, ইতালির ভাষা শিখতে যান, তাদের সাথে আসলে কাজের যে সময় থাকে এই সময়ের সাথে আসলে আমাদের যে ক্লাসের সময় থাকে এটা আসলে ম্যাচ করে না। তো সেখান থেকে আসলে অনেকের জন্য খুবই কষ্টকর হয়ে যায় লাইভ ক্লাসে জয়েন করাটা। অনেকের সময়ের সাথে ম্যাচ করে না, অনেকের সময় পেলেও আসলে কাজের শেষে যে এরকম একটা লাইভ ক্লাসের সাথে অ্যাটেন্ড করবে সেটার জন্য যে এনার্জি থাকার প্রয়োজন হয় সেটা অনেকের থাকে না। তো সবকিছু মিলিয়ে আসলে অনেকে হচ্ছে আমাদের মানে হচ্ছে কোর্সটা করতে চায়, কিন্তু বেশিরভাগই হচ্ছে সময়ের একটা ম্যাচিং এর যে ব্যাপারটা থাকে এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি বাজে অভিজ্ঞতা আর কি। অনেকের সাথে ম্যাচ করে না, অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও। তো আশা করি এই কোর্সটা করার মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে পুরোপুরি আপনি যদি আমাদের সাথে লাইভে অ্যাড নাও হইতে পারেন, তাও আপনি মোটামুটি লাইভ ক্লাসের স্টুডেন্টরা যেভাবে হচ্ছে A1 লেভেল A0 লেভেল শেষ করে, আপনি তাদের মতো করে A0 A1 লেভেলটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। মোটামুটি এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে একটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে কন্টিনিউ আপনাকে হচ্ছে পড়াশোনা করতে হবে। কারণ আমরা ব্যক্তিগতভাবে মনে করি যেটা সেটা হচ্ছে লাইভ ক্লাসে বোঝানোটা, লাইভ ক্লাসে সেম জিনিসটা রেকর্ডিং ক্লাসে বোঝানোটা আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তারপরও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে লাইভ ক্লাসে আমরা যে বিষয়গুলো বুঝাই সেই বিষয়গুলো যেন পুরোপুরি আপনি রেকর্ডিং ক্লাসের মধ্যে বুঝতে পারেন। অতটুকু বিষয় এনশিওর করাটা এটা আমাদের দায়িত্ব। আপনার দায়িত্ব যেটা সেটা হচ্ছে আপনি ভালোভাবে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করবেন। নিজে প্র্যাকটিস করার জন্য আমরা যে সকল শিটগুলো দিব সেগুলো নিয়মিত প্র্যাকটিস করবেন, এবং আপনার যে যে সাপোর্টের দরকার সেটার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি অবশ্যই নক করবেন, এবং যেটা করবেন সেটা হচ্ছে কন্টিনিউ প্র্যাকটিস করে যাবেন। আমাদের জায়গায় চেষ্টা থাকবে যেন লাইভ ক্লাসের সম্পূর্ণ ফিলটা আপনাকে দিতে পারি। এখানে যেহেতু আমরা রেকর্ডিং ক্লাস করাচ্ছি সেহেতু আপনারও অনেক বেশি হচ্ছে মানে হচ্ছে কনসিডার করতে হবে পড়াশোনার প্রতি আর কি। তো চলেন, অনেক কথাবার্তা হয়েছে, আমরা দেখি টোটালি যে আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা তার আগে বলে নিই, টোটালি হচ্ছে আমরা এখানে যে ক্লাসগুলো করব, প্রথমে হচ্ছে আমরা একেবারে A0 লেভেল থেকে শুরু করব। আপনারা অনেকে হচ্ছে ইউটিউবে আমার একটা সিরিজ ভিডিও দেখেছেন যেখানে হচ্ছে আসলে A0 লেভেল হচ্ছে গিয়ে ওখানে কিছু ভিডিও আমি দিয়েছি। তো অনেকেই হয়তো বা মনে করে যে ওটা সম্পূর্ণ মনে হয় A0 লেভেল। আসলে ওটা A0 লেভেল না, ওটা হচ্ছে আসলে A0 লেভেলের একটা পার্ট, অর্থাৎ A0 লেভেলের একটা পড়াশোনা। কারণ পুরো জিনিসটা আসলে কমপ্লিট করা এটা পসিবল না। তো এখন আমরা সেই উদ্যোগটা নিচ্ছি যে আমরা পুরো জিনিসটা চেষ্টা করব সম্পূর্ণ কমপ্লিট করার জন্য, এবং আশা করি A0 লেভেল থেকে আমাদের পড়া শুরু হবে। পরবর্তীতে গিয়ে আমাদের হয়তোবা 14-15টার মতো ক্লাস হবে, হচ্ছে রেকর্ড ভিডিও থাকবে যেগুলো শুধুমাত্র A0 লেভেল। এরপরে আমরা যেখান থেকে A1 শুরু করব, সেখান থেকে হচ্ছে আমি আপনাদের বলে দিব যে আমাদের এইখান থেকে আমাদের আসলে A1 শুরু হচ্ছে। তবে A1 তে ভালো করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই A0 লেভেলের যে পড়াগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। না হলে আপনার জন্য un po' di difficile veramente, assolutamente difficile, আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। চলেন আমরা আজকে প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আমাদের বেসিক অনেকগুলো জিনিস শিখতে হয়, আমরা আজকে সেই জিনিসগুলো শিখবো, বুঝবো ইতালিয়ান ভাষা কিভাবে কাজ করে। ভাষা শিখতে হইলে আমাদের আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়ের উপরে বেস করে আমরা আসলে আস্তে আস্তে কথা বলা শিখবো। অনেক কিছু আমাদের শিখতে হবে। আপনারা যেহেতু একেবারে জিরো লেভেলে, এটাকে বলা হয় লেভেল বাজে, মানে হচ্ছে বেসিক লেভেল। তো আপনাকে হচ্ছে খুবই ধৈর্য ধরে আগাইতে হবে। এরপরে আমরা হচ্ছে পিয়ানো পিয়ানো ইম্পারিয়ামো। ওকে, ইনিশিয়ামো। চলেন আমরা হচ্ছে শুরু করি, দেখি আমরা হচ্ছে আজকে প্রথম অবস্থায় কি শিখবো। যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, প্রথম অবস্থায় আজকে কিন্তু আমরা অনেক বেশি পড়াশোনা করব না। কারণ অনেক বেশি পড়াশোনা করার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার সেটা আমরা আজকের ক্লাসে প্রিপারেশনটা নিয়ে নিব। এর পরের ক্লাস থেকে আমরা আসলে মানে হচ্ছে ইল মানে হচ্ছে ইনলিমিটাদ, মানে হচ্ছে আনলিমিটেড ভাবে হচ্ছে আমরা পড়াশোনা করব। তবে আজকে আমাদের অনেক কিছু বুঝতে হবে, যেহেতু আমাদের সবার জ্ঞান একটা, এখানে যেহেতু আমরা একেবারে সবাই জিরো লেভেল, যেটা বারবারই বলি।
সেহেতু আমাদের বেসিক কিছু কনসেপ্ট থাকতে হবে ইতালিয়ান ভাষার উপরে, যেগুলো একেবারে নতুন যারা, ওনাদের মধ্যে আসলে বেশিরভাগ সময় এই জিনিসগুলো থাকে না। আচ্ছা, আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেন লিখেছি, যেখানে আমরা বলে দিচ্ছি, আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমরা সবাই এই জিনিসগুলা ভালোভাবে বুঝবো, কারণ এর পরবর্তীতে আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কখনো আর আলোচনা করব না। বাট একটা কোর্স, ইতালিয়ান ভাষা শিখতে গেলে বেসিক্যালি আপনাকে মাথায় কিন্তু এই জিনিসগুলো রাখতে হবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ভাষা শিখতে হলে কি করতে হবে। এটা হচ্ছে একটা কোশ্চেন যে আহ, আপনার হচ্ছে কে cosa vorrei faresti, মানে হচ্ছে আমি কি করব, সে io voglio imparare l'italiano, যদি আমি ইতালিয়ান ভাষা শিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে। এখন ব্যাপারটা যেটা সেটা হচ্ছে ইতালিয়ান ভাষা কিন্তু আমার আহ কোনো মাদ্রে লিঙ্গুয়া না, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে ইতালিয়ান ভাষা, আমি যদি খুব বেশি ভালো ইংরেজি জানি সেক্ষেত্রে ইতালিয়ান ভাষা আমার থার্ড ল্যাঙ্গুয়েজ হইতে পারে। আর যদি আমি একেবারে, আমরা এখানে ক্লাস ফ্রেন্ডলি কথাবার্তা বলবো যেহেতু রেকর্ড ক্লাস, আমি খুব বেশি ম্যানার মেনটেন করে আপনাদের সাথে কথা বলবো না। অ্যাজ ইউজুয়াল আমি লাইভ ক্লাসে যেভাবে কথা বলি সেইভাবে চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার জন্য, যেন আপনারা বোরিং ফিল না করেন। তো আমরা যে কোনো থার্ড ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের মানে হচ্ছে লিঙ্গুয়া না, মাদ্রে লিঙ্গুয়া মানে মাদার ল্যাঙ্গুয়েজ না, সেটা শিখতে হলে আমাদের আসলে কি করতে হবে, এইটা আমাদের প্রথম বোঝাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটার আনসারটা আমরা লাইভ ক্লাসও করে থাকি, এক একজন মানুষ এক এক রকমের আনসার দিয়ে থাকে, যার মনের মতো যেটা মনে হয় যে আমাকে আসলে ভাষা শিখতে হলে এটা করতে হবে বা ওইটা করতে হবে। তবে নর্মালি যেটা বলে ভাষাবিদরা বা ভাষা বিজ্ঞানীরা যেটা বলে সেটা হচ্ছে ভাষা শিখতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেটর বন্ধ করতে হবে। এখন অনেকে কনফিউজ হয়ে যাবেন যে ট্রান্সলেটর বন্ধ করার ব্যাপারটা বলতে আসলে কি বোঝাচ্ছে, আমাকে কি আসলে আমরা যে গুগল ট্রান্সলেটর ব্যবহার করি সেটার কথা বলতেছে। না, বিষয়টা আসলে মোটেও এরকম না যে আপনি গুগল ট্রান্সলেটর, যেটা যদিও ইতালিয়ান ভাষা আর বাংলা ভাষার সাথে গুগল ট্রান্সলেট খুব ভালো একটা কাজ করে না, বাট আমরা এখানে যে ট্রান্সলেটর বন্ধ করার কথা বলতেছি সেটা আসলে গুগল ট্রান্সলেটর না। আমরা একটা ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে একটা সিনারিওর মাধ্যমে বোঝার চেষ্টা করবো। এর আগে আমার পেনটা মানে কলমটা একটু নিয়ে নিতে হবে। আমরা একটা সিনারিও বোঝার চেষ্টা করব যে আমাকে এই যে ট্রান্সলেটর বন্ধ করা এই জিনিসটা আমাকে কি বলছে। দেখেন, আপনি যেহেতু একটা নতুন ভাষা শিখতে আসছেন, এখন আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ট্রান্সলেটর বন্ধ করা। এইটা যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আরেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন না, কারণ আপনার মাথার ভিতরে অলরেডি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ অলরেডি আছে, যেটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ, বা আমরা বলতে পারি যে বাংলা, বাংলা যে ল্যাঙ্গুয়েজটা সেটা। এখন ট্রান্সলেটর বলতে আসলে কিভাবে কি বোঝাচ্ছে দেখেন, আমার যে ব্রেনটা, যেটাকে চেরবেল্লো বলে ইতালিয়ান ভাষায়, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রান্সলেটর। আমার আর অন্য কোনো ট্রান্সলেটর আসলে এখানে বন্ধ করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে আমার যে ব্রেনটা আছে এই ব্রেইনের যে ট্রান্সলেটরটা সেটাকে আমার বন্ধ করতে হবে। এখন এই ব্রেইনের ট্রান্সলেটর আসলে কাজ করে কিভাবে, সবার আগে আমাকে সেই জিনিসটা আগে বুঝতে হবে যে আমার যে ব্রেন, এই ব্রেইনের যে ট্রান্সলেটরটা এটা আসলে কাজ করে কিভাবে। দেখেন, আমরা একটা জাস্ট একটা ডিজাইন করার ট্রাই করি যে কিভাবে কাজ করে, একটু বুঝেন। আপনি মনে মনে চিন্তা করেন আপাতত, মনে করেন যে এটা হচ্ছে আপনার মাথা বা এটা হচ্ছে আপনার ব্রেন। হ্যাঁ, আপনি আপাতত মনে মনে চিন্তা করেন যে এটা হচ্ছে আমার মাথা বা এটা হচ্ছে আমার ব্রেন। এখন আমরা সচরাচর কি করি, আমাদের এই ব্রেনের মধ্যে কি হয় সচরাচর, মনে করেন সিনারিওটা ভালোভাবে বোঝার ট্রাই করেন। মনে করেন কোনো একজন ব্যক্তি আপনাকে ইতালিয়ান ভাষায় কিছু একটা বলল, আপনাকে যে কোনো কিছু একটা ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করলো। এখন প্রথম অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে আপনি তো আর বুঝেন না সে আসলে আপনাকে কি জিজ্ঞাসা করছে, কিন্তু আপনি না বুঝলো বাই এনি চান্স আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি বুঝার চেষ্টা করেন যে সে আসলে আমাকে কি বলছে। এখন দেখেন, আমরা যে এই যে বোঝার যে চেষ্টাটা করি এটা আসলে করি কিভাবে। মনে করেন যে কোনো একজন ব্যক্তি আমাকে ইতালিয়ান ভাষায় কিছু একটা জিজ্ঞাসা করলো, এরকম আমরা একটা উদাহরণ নিতে পারি, যেমন মনে করেন কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে কমিতি কে আমি, আমরা যেহেতু জিরো লেভেলে এই জন্য আমরা একেবারে জিরো লেভেলের পড়াগুলা পড়তেছি। মনে করেন যে কোনো একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো যে কমিতি কে আমি মানে হচ্ছে তোমার নাম কে। এখন আমি তো আসলে ভালোভাবে বুঝি না যে কমিতি কে আমি শব্দের অর্থটা কি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমি শুনতেছি আমাকে যে কথাটা সে বলছে, এই কথাটা সবাই হচ্ছে চার্টের দিকে তাকাতে পারেন, এই কথাটা আমি শুনতেছি ইতালিয়ান ভাষায়। শোনার পরে আমার যে ব্রেন আছে, মাথার ভিতরে আমার যে চেরবেল্লো আছে, এই ব্রেনের মধ্যে আমি কি করি, এই যে ইতালিয়ান ভাষায় আমাকে যেটা জিজ্ঞাসা করা হয়েছে এটাকে আমি ইতালি থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করার ট্রাই করি। কি করি, আমি এটার অর্থটা কি হবে সেটাকে বাংলায় ট্রান্সলেট করি।
তো প্রথম একটা ট্রান্সলেট অলরেডি কি করলাম, আমি করে ফেললাম। কি করলাম সেটা সেটা হচ্ছে ইতালিয়ান ভাষা থেকে আমাকে যেটা বলা হয়েছে সেটা আমি বাংলায় আমার ব্রেনের মধ্যে ট্রান্সলেট করলাম। করার পরে আচ্ছা আমি বুঝলাম ট্রান্সলেট করে যে কমে দিকে আমি মানে হচ্ছে তোমার নাম কি, এটা একবার ট্রান্সলেট অলরেডি আমি করে ফেলছি। এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে এটা তো একটা রিপ্লাই আমাকে দেওয়া লাগবে, তাই না? এটা তো একটা রিপ্লাই উত্তর আমার দিতে হবে। এখন এই উত্তরটা দেওয়ার জন্য আমরা আবার কি করি, আবার বাংলা থেকে ইতালিয়ান ভাষায় একটা ট্রান্সলেট করি। কিরকম, আমি যখন চিন্তা করি যে তাহলে আমাকে তো জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তার মানে আমাকে বলতে হবে আমার নাম মারুফ। এবার আমি চিন্তা করি যে মি কিয়ামো মারুফ, অর্থাৎ আমি কি করলাম, প্রথম আমি ইতালিয়ান শুনলাম, ওটাকে বাংলায় ট্রান্সলেট করে অর্থটা বুঝলাম, তারপরে সেটার যে উত্তরটা, এই উত্তরটাকে আমি কি করলাম, আমি হচ্ছে আবার এটাকে ইতালিয়ান ভাষায় মানে হচ্ছে বাংলা ভাষায় চিন্তা করে বাংলা থেকে আবার ইতালিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেট করলাম, করে এরপরে আমি মুখ দিয়ে এটাকে ডেলিভারি দিতে গেলাম। এই যে কাজটা আমি করলাম আমার ব্রেনের মাধ্যমে, একবার ইতালি থেকে বাংলায় ট্রান্সলেট করতেছি, আবার আমি সেটাকে বাংলা ভাষা থেকে ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করতেছি। এই যে কাজটা আমি করতে চাচ্ছি, এই যে কাজটা আমি করার চেষ্টা করতেছি, এটা আমার ব্রেন যেটা হয় সেটা হচ্ছে এটা ইম্পসিবল, এটা আসলে সম্ভব না। কারণ আপনি যতক্ষণ এই জিনিসটা করতেছেন ততক্ষণ কিন্তু সে আপনাকে আরো অনেক কিছু জিজ্ঞাসা করে ফেলতে পারে। তো আপনি কত বেশি ব্রেনে ট্রান্সলেট করবেন? যেমন ধরেন আমাদেরকে যখন বাংলায় কেউ কোনো কথাবার্তা বলে, আমরা তো সেটা ব্রেনে ট্রান্সলেট করি না, তাই না? আমরা কিন্তু সাথে সাথে এটা রেসপন্স করতে পারি। তো এই যে সাথে সাথে রেসপন্স করার যে বিষয়টা, এই বিষয়টা আপনাকে মাথা থেকে দূর করতে হবে। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম চিন্তা করে উত্তর দেওয়া, যেটা এই ট্রান্সলেটরটা আপনাকে বন্ধ করতে হবে। এখন এই ট্রান্সলেটর বন্ধ করার আসলে বিভিন্ন মেথড আছে। যেহেতু আপনি একেবারে জিরো লেভেলে পড়েন, প্রথমত যেটা সেটা হচ্ছে আপনি যেহেতু জিরো লেভেলে পড়েন, আপনাকে এখন জিরো লেভেলের যে মেথড গুলো আছে সেগুলো ফলো করতে হবে। আপনি চিন্তা করে দেখেন, এটা কিন্তু খুব ভয়ানক ভয়াবহ একটা ব্যাপার যে এইভাবে আমি দুইবার ট্রান্সলেট করতেছি আমার মাথার ভিতরে। এটা গুগল ট্রান্সলেটের চেয়েও কিন্তু মারাত্মক ব্যাপার, এবং এইভাবে কিন্তু কথা বলা সম্ভব না। এখন আপনাদের মনে হতে পারে যে এই ট্রান্সলেটর তাহলে বন্ধ করে কেমনে? আসলে দেখেন, এই ট্রান্সলেটর বন্ধ করার হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ওয়ে আছে। তবে ইতালিয়ান ভাষার আ জিরো আ উনো লেভেলের ওয়ের সাথে তো আর আপনার আ দুই লেভেলের ওয়ে মিলবে না। আবার আপনার আ দুই লেভেলের যে ওয়েটা আছে সেটার সাথে তো কি আপনার হচ্ছে গিয়ে বি উনো বি দুয়ে চি উনো লেভেলের যে ওয়ে মেথড সেটা তো মিলবে না। তো আপাতত এই ট্রান্সলেটর বন্ধ করার জন্য, যেহেতু আপনি একেবারে আ জিরো লেভেলে পড়ছেন, সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চিন্তা করা শিখতে হবে। কিরকম চিন্তা করতে হবে, যে ইতালিয়ান ভাষায় চিন্তা করতে হবে। এখন এই ইতালিয়ান ভাষায় চিন্তা করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে এসেও কিন্তু অনেকে ভুল করে। দেখেন, আমরা কিন্তু হুট করে এসে ভাষা শেখা শুরু করে দিচ্ছি না। আমি আপনাদেরকে ভাষা শেখার জন্য আগে যে প্রিপারেশন লাগবে সেইটা আমি আপনাদের সাথে আগে হচ্ছে এক্সপ্লেন করতেছি। কারণ হঠাৎ করে এসে আপনি ভাষা শিখতে পারবেন না, আগে আপনাকে ভাষা শেখার জন্য প্রেপারেশনে হইতে হবে, প্রিপারেশন নিতে হবে, প্রস্তুত হইতে হবে। তার মধ্যে এটা হচ্ছে একটা। এখন আসেন, এই ট্রান্সলেটর আপনি বন্ধ করবেন কিভাবে, খেয়াল করে দেখেন। আমরা যেটা করি সচরাচর, ধরেন আমরা ইতালিতে, আপনারা যারা হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস থাকেন, আপনারা নর্মালি কিছু শব্দের অর্থ এগুলা এমনিতেই শিখে ফেলেন। মানে নর্মাল নর্মাল কিছু শব্দের অর্থ আমরা শিখে ফেলি। তার মধ্যে দেখেন আমি যদি 2টা বা 3টা শব্দ লিখি, তাহলে দেখেন আমরা আসলে ভুল করতেছি কোথায়। আমরা যেখানে আসলে ভাষা শেখার জন্য ট্রান্সলেটর বন্ধ করার দরকার ছিল, সেটা না করে আমরা কি করতেছি, এটাকে আরো বেশি হচ্ছে শক্তিশালী করে ফেলতেছি। আমার দরকার ছিল এটাকে বন্ধ করা, ওইটা না করে আমি আরো শক্তিশালী করতেছি। ব্যাপারটা হচ্ছে কিরকম, ব্যাপারটা চিন্তা করে দেখেন। মনে করেন আমরা ইতালিতে দেখেন, আমরা জানি যে কাজা, এরকম নর্মাল সিম্পল 2-3টা শব্দের অর্থ এগুলো কিন্তু আমরা জানি। যেমন কাজা শব্দের অর্থ যদি জিজ্ঞাসা করে, আপনি নর্মালি এটা ইতালিতে থাকলে এটা শেখার জন্য এই শব্দের অর্থ কি, এটা শেখার জন্য কারো স্কুল কলেজে যাওয়ার দরকার নেই, এমনিতেই মানুষ বুঝে। তা আমরা জানি যে কাজা শব্দের অর্থ কি, এটা শব্দের অর্থ হচ্ছে বাসা। এবং আমরা জানি যে যদি ইতালিয়ান ভাষা বলে, যেমন হচ্ছে মানজারে, যদি এটা একটা ভার্ব, আমরা পরে দেখবো, পরে ক্লাসগুলোতে দেখবো। তো যদি বলে যে এটা কি, এখন আপনি পড়ার সময় পড়েন কি, এটা মানে হচ্ছে খাওয়া। তো আরো একটা যদি আমরা লিখি, যেমন যদি বলে যে কলম কি, ইতালিয়ান ভাষা কি বলে, আমরা জানি যে পেন্না। পেন্না মানে কি, আপনি বলবেন যে সেটা হচ্ছে কলম।
এখন খেয়াল করে দেখেন এখানে ভুলটা কোথায় করতেছি আমরা, শেখার সময় আসলে ভুল কি করতেছি সেটা খুব ভালোভাবে বুঝেন। কাজা মানে হচ্ছে বাসা, এটা খুব ভালো কথা আমরা জানি। মানজারে মানে হচ্ছে খাওয়া, সেটাও আমরা জানি। পেন্না মানে হচ্ছে কলম, আমরা সেটা জানি। আমি আপনাদেরকে শেখাচ্ছি যে ট্রান্সলেটর বন্ধ করার প্রথম যে মেথডটা, সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড, সেটা কি আপনার। দেখেন, আপনি ইতালিয়ান ভাষা শিখতেছেন, মুখে পড়তেছেন কাজা, কিন্তু মনে মনে আপনি কি পড়তেছেন, বয়কার বা দুর্দাস আকাশা বাসা, মানে আপনি বাংলা পড়তেছেন। সিম্পলি আপনি কিন্তু ইতালিয়ান শিখতেছেন না, জাস্ট মুখে বলতেছেন কাজা, কিন্তু মনে মনে কিন্তু ঠিকই আপনি পড়তেছেন কি বাসা। এই যে কাজটা আপনি করতেছেন, তাহলে সেটা কি হচ্ছে, আপনার যে ট্রান্সলেটর, এটা কি হচ্ছে, আরো বেশি শক্তিশালী হয়ে যাইতেছে। ব্যাপারটা একটু ইমাজিন করার চেষ্টা করেন। আপনি মুখে পড়তেছেন মানজারে, কিন্তু ওই দিক দিয়ে আবার পড়তেছেন মানজারে মানে খাওয়া। তার মানে আপনি কিন্তু ইতালিয়ান শিখতেছেন ইতালিয়ান, কিন্তু প্রায়োরিটি দিতেছেন বাংলা। মানে আপনি চেষ্টা করতেছেন যে বাংলা ভাষার মাধ্যমে শেখার জন্য। আসলে দেখেন, বাংলা ভাষার মাধ্যমে ইতালিয়ান ভাষা শেখা যায় না। এটা আরো 6-7টা ক্লাস গেলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো যে বাংলার মাধ্যমে আসলে ইতালিয়ান ভাষা এটা শেখা পসিবল না। হয়তো আমরা কিছুটা হেল্প পাইতে পারি, কিন্তু শেখা এটা সম্ভব না। দেখেন, আপনি পড়তেছেন পেন না, মানে এটা মুখে পড়তেছেন পেন না, কিন্তু মনে মনে পড়তেছেন কলম, মানে হচ্ছে কলম। তো এই যে কাজটা আপনি করতেছেন, আপনি আসলে কি পড়তেছেন, আপনি কি ইতালিয়ান পড়তেছেন নাকি বাংলা পড়তেছেন? আপনি একটু চিন্তা করলে দেখবেন যে আপনি আসলে ইতালিয়ান মুখে পড়তেছেন, কিন্তু আপনার ব্রেইনে কিন্তু আপনি ঠিকই যে বাংলা পড়তেছেন। এখন ছোটবেলার একটা জিনিস আমরা এখানে মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে ছোটবেলা আমরা দেখছিলাম যে আমরা আমাদের যে বাল্য শিক্ষার যে বইগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা কি দেখতাম, যেমন দেখতাম সরেয়, সরেয়তে অজগর, পাশে দেখতাম যে অজগরের একটা ছবি দেওয়া ছিল, তাই না? যেমন সরে সরেয়াতে আম, পাশে দেখতাম আমের একটা ছবি দেওয়া ছিল। দেখেন, কাজা মানে বাসা, ঠিক আছে, এটা বাংলা ভাষা, বাংলায় বলে বাসা, কিন্তু এটা তো ইতালিতে বলে না, তাই না? আপনাকে ইমাজিন করতে হবে যে কাজা মানে হচ্ছে একটা ইমেজ চিন্তা করতে হবে, মানে একটা বাসা, আসলে একটা ছবির চিন্তা করতে হবে। এটা আপনি বাসা শব্দটা চিন্তা করলে হবে না। মানজারে মানে খাওয়া, এটা খাওয়া শব্দটা কিন্তু বাংলা ভাষা, এটা বাংলাদেশে চলে, এটা তো ইতালিতে আপনি খাওয়া বললে তো আর কেউ চিনবে না ইতালিয়ানরা। তো সেক্ষেত্রে আপনাকে খাওয়ার একটা সিনারিও চিন্তা করতে হবে যে মানজারে মানে হচ্ছে খাওয়া। আপনি পেন্না মানে হচ্ছে কলম, ঠিক আছে, কিন্তু এই কলম শব্দটা তো আর ইতালিতে চলে না, এটা তো ইতালিয়ানদের মধ্যে চলে না, এটা তো বাংলাদেশে চলে। আপনাকে যখন কেউ বলবে যে মানজারে, আপনি জাস্ট এরকম একটা কলমের ছবি চিন্তা করতে পারেন যে এটার নাম আসলে কলম বলতে কিছু নাই ইতালিতে, এটার নাম ইতালিতে পেন্না। আপনি আসলে ইতালিতে বাসা বলতে কিছু নাই, ইতালিতে কাজা বলতে যা বোঝায় তাই আপনি বুঝে নেবেন। এই যে ছবির প্রতি যে ইমাজিন করা, আপনি যখন যে শব্দটা পড়তেছেন, ওই শব্দটা পড়ার সময় সেটার যে ছবি, এই ছবিটা যে আপনি কল্পনা করতেছেন, এই কল্পনা করতে পারাটাই সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি, এটা আসলে ভাষা শিক্ষার সাথে যায় না। আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি, এরকম দেখি যে শব্দের সাথে পাশে বাংলা দেওয়া আছে, যদি বাংলা দেওয়া না থেকে যদি ওখানে ছবিটা দেওয়া থাকতো, তাহলে কিন্তু আরো বেশি আমরা ইমাজিন করতে পারতাম। এই যে শব্দের সাথে যে বাংলা মানে লিখে দেওয়া, এটা কিন্তু আমাকে ডিস্ট্রাক্ট করে ফেলতেছে। এটার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমার যে ট্রান্সলেটর, সেটা কিন্তু বন্ধ হওয়ার পরিবর্তে কি হচ্ছে, আরো বেশি দ্বিগুণ আকারে এটা শক্তিশালী হয়ে যাচ্ছে, বন্ধ তো হচ্ছে না। তো প্রাইমারি লেভেলের ট্রান্সলেটর বন্ধ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দের অর্থকে আসলে বাংলা ভাষায় চিন্তা করা বাদ দিয়ে সেই শব্দের যে ছবি, যে আপনি যে শব্দটা পৃথিবীতে যে যত কিছু নাম আছে, যে সবকিছু তো একটা মানে এরকম কোনো কিছু তো দুনিয়াতে নাই যেটার কোনো অস্তিত্ব নাই। ওটা তো একটা অস্তিত্ব আছে, সেটা যে অস্তিত্বটা সেটাই কিন্তু আপনাকে মূলত চিন্তা করতে হবে। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার যে ট্রান্সলেটরটা এটা আস্তে আস্তে বন্ধ হবে। এটা হচ্ছে যে কোনো নতুন ভাষা শিক্ষার প্রথম পদক্ষেপ, যে আমাকে ট্রান্সলেটর বন্ধ করতে হলে এই কাজটা আমাকে করতে হবে, আমাকে সবকিছু চিন্তা ভাবনা আগে চেঞ্জ করতে হবে। তো প্রথম আপনাদের A0 লেভেলে এটাই থাকলো, আপনাদের হচ্ছে গিয়ে প্রথম যে বলতে পারেন যে মেথড বা সেরভেল্লো বা ব্রেনের যে ব্যায়াম, প্রথম থাকলো এটাই আপনাদের। আশা করি এটা আপনারা সামনে থেকে যে সমস্ত শব্দগুলা পড়বেন সেই শব্দের সাথে সবসময় ইমেজ চিন্তা করবেন, ছবি চিন্তা করবেন। এরকম বাংলা যেটা চিন্তা করার যেটা, সেটা আসলে কখনো চিন্তা করবেন না। এরকম বাংলা চিন্তা করলে কিন্তু আপনি আটকায় যাবেন ভবিষ্যতে উপরের লেভেলে ইতালিয়ান ভাষা কথা বলতে গেলে। এইবার আসেন আমরা আরেকটা জিনিস শিখে আসি যেটা খুবই ইম্পর্টেন্ট নতুনদের জন্য। তো আপনারা যেহেতু সবাই নতুন, আপনাদের জন্য আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের সবার আসলে জানতে হবে যে ইতালিয়ান ভাষার আসলে লেভেল কয়টা।
যে কয়টা লেভেলে আসলে পরিপূর্ণ করায় এই ইতালিয়ান ভাষার লেভেল। দেখেন আপনি কিন্তু আজেরো কমপ্লিট করলে যে ইতালিয়ান ভাষায় আপনি অনেক কিছু জানবেন, একেবারে মাস্টার হয়ে যাবেন, কথা বলতে পারবেন, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আজেরো লেভেল হচ্ছে ইতালিয়ান ভাষার একটা যাত্রা, একটা জার্নি, মাত্র আপনি স্টার্ট করলেন। এই ভাষাটার আসলে অফিসিয়ালি হচ্ছে 6টা লেভেল থাকে, আর আনঅফিসিয়ালি হচ্ছে 7টা লেভেল থাকে। তার মানে একজন মানুষ পিয়ানো পিয়ানো আস্তে আস্তে একটা একটা লেভেল করে উপরের দিকে উঠে, আর সর্বোচ্চ লেভেলে যাইতে যাইতে সে ভাষা পুরোপুরি আয়ত্ত করে ফেলে। এটা আপনি আস্তে আস্তে বুঝবেন। এখন অফিসিয়ালি আসলে যে 6টা লেভেল থাকে সেটা কি, সেটা হচ্ছে আউনু, আদুয়ে, বিউনু, বিদুয়ে, চিউনু, চিদুয়ে। আর আনঅফিসিয়ালি একটা লেভেল থাকে, সেটাকে বলে আজেরো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আনঅফিসিয়ালি একটা লেভেল, সেটার নাম হচ্ছে আজেরো, যেটা আমরা অলরেডি এখন পড়তেছি। আসলে এই আজেরো যে লেভেলটা আছে সেই লেভেলটাকে আসলে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে প্রে আউনো। প্রে আউনো মানে হচ্ছে প্রেপারাসিওনে আউনো। প্রেপারাসিওনে মানে হচ্ছে প্রস্তুতি। দেখেন একজন নতুন মানুষ, একেবারেই নতুন মানুষ, সে আসলে কোনো কিছু জানে না, তাকে এনে আপনি আ অনুতে ভর্তি করা দিলে সে পড়তে পারবে না কখনো। আ অনুর যে রিয়েল সিলেবাস, এই সিলেবাস যদি আপনি তাকে দিয়ে দেন, সে জীবনেও পড়তে পারবে না। কারণ সে আ অনুতে পড়ার জন্য কিন্তু একটা প্রিপারেশন লাগে। যেমন আপনি দেখবেন, আপনি প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগে কি মিনিমাম তো বাসা বাড়ি থেকে আপনাকে সরেয় সরেয় 1 2 3 4 এগুলো তো কিছু জানতে হবে, তাই না? একেবারে গেলে আপনাকে যদি একেবারে ক্লাস ওয়ানও কিন্তু এখন একটা বাচ্চাকে ভর্তি করাতে গেলে আগে থেকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে তুমি এগুলা জানো কিনা। তো এই যে সাধারণ যে নলেজটা, অর্থাৎ আ অনুতে পড়ার যে নলেজ গুলা দরকার, সেটাই আসলে একজন মানুষ A0 লেভেলে নিয়ে নেয়। আর A0 লেভেলটাকে আসলে অফিসিয়ালি প্রে আ অনু নামে ডাকা হয়, মানে কি প্রেপারাসিওনে আ অনু। এখন আপনারা দেখবেন আমরা আসলে কোথাও আসলে প্রে আউনু এই কথাটা বলি না, কারণ কি প্রে আউনু বললে অনেকে বুঝবে না। প্রে আউনু জিনিসটা যে আজেরও একটা জিনিস, এটা অনেকে বুঝবে না, কারণ সবাই আজেরও শুনতে অভ্যস্ত। তো যখন আমরা লিখবো যে প্রে আউনু এবং আউনুতে ভর্তি চলছে, তখন কিন্তু আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন, কি রে আউনু কি তাহলে দুইটা নাকি? না, দুইটা না, আউনু একটাই, কিন্তু এই আউনুতে পড়ার জন্য আপনার যে প্রিপারেশন লাগে সেটাই আসলে মূলত আপনি দেখবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন যে এই আ অনুতে পড়ার জন্য আসলে কি পরিমাণ প্রিপারেশন লাগবে। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে ইতালিয়ান ভাষার সবচেয়ে কঠিন লেভেল হচ্ছে A0 A1 লেভেল। কারণ এটা মোটামুটি বলতে পারেন, যেহেতু এটা শুরু, এই শুরুটা কিন্তু সবারই কঠিন লাগে। এই শুরুটা এমন কোনো মানুষ না যে কারো কাছে ইজি লাগবে। বাদ বাকি এই শুরুটা যদি আপনি সুন্দর মতো শেষ করতে পারেন, তাহলে পরের লেভেলগুলো আসলে কঠিন, ঠিক আছে, আপনি বলতে পারেন না যে একদমই কঠিন না, কিন্তু অতটা কঠিন না যতটা শুরুর লেভেলগুলো অতটা কঠিন হয়। আরেকটা জিনিস প্রচলিত আছে, সেটা হচ্ছে কারো যদি A0 লেভেল, অর্থাৎ প্রে আউনুল যে লেভেলটা আছে, এটা যদি অনেক বেশি ভালো হয়, স্ট্রং হয়, তাহলে তার কাছে আউনুটা অনেক ইজি লাগবে। কারো যদি আউনু যে লেভেলটা আছে এটা যদি অনেক বেশি স্ট্রং হয়, তাহলে তার কাছে আদুয়ে যে লেভেলটা আছে এটা তার কাছে অনেক বেশি ইজি লাগবে। কারো যদি প্রে আউনো মানে A0 A1 A2 এই পিছনের 3টা লেভেল যদি কারো ভালো হয়, তাহলে তার কাছে B1 এমনিতে ইজি লাগবে। ঠিক একইভাবে যদি কারো কাছে A0 A1 A2 B1 সহজ হয়, তাহলে তার কাছে B2 খুবই ইজি লাগবে। এটা একটা নিয়ম, এটা খুবই বিয়া মানে হচ্ছে এইভাবে মূলত হচ্ছে যায়। তো ইতালিতে আসলে আমাদের যে সার্টিফিকেশনের প্রয়োজনের জায়গা যদি আমরা চিন্তা করি, সেটা আমি একটু পরে আসতেছি। নিচে দেখতে পাচ্ছেন যে এটা নিয়ে আবার আমাদেরকে অনেকে কোশ্চেন করে যে সার্টিফিকেট আছে কিনা, দিবেন কিনা। এসে আজকে আপনারা আসলে বুঝতে পারবেন যে এই সার্টিফিকেশনের ব্যাপারটা কি, আসলে নতুনদের জন্য এই ব্যাপারটা আসলে কিভাবে যায়। প্রথমত যেটা, সেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে দেখেন ইতালি যে সার্টিফিকেট, প্রথমে মাথায় রাখতে হবে যে কোন সার্টিফিকেট গুলো আপনার জন্য আসলে ভ্যালুয়েবল বা এটার ভ্যালু আছে। দেখেন A0 A1 লেভেলের কোনো সার্টিফিকেট অফিসিয়ালি এটার কোনো ভ্যালু নাই। আপনি চাইলে A0 A1 পড়াশোনা করে যে কোনো জায়গায় পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে রাখতে পারেন, বাট এটার কোনো ভ্যালু নাই, এটা কোনো ভ্যালুয়েবল না, মানে এটা অফিসিয়ালি কোনো ভ্যালু নাই, আপনি এটা দিয়ে কোনো কিছু অর্জন করতে পারবেন না। আমরা জানি যে কার্তা সৌজন্যের জন্য যেটা হয় সেটা হচ্ছে A2 লেভেল লাগে, A2 সার্টিফিকেট। তার মানে A2 লেভেলের সার্টিফিকেট এটা ভ্যালুয়েবল, এটার ভ্যালু আছে। আমরা জানি যে চিত্তাধীন আনসার জন্য B1 লাগে, কিছু কিছু ইউনিভার্সিটিতে রিকমেন্ডের জন্য B2 লাগে, C1 C2 আমরা আপাতত না বলি, ওগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার জন্য A2 সার্টিফিকেট হচ্ছে ইম্পর্টেন্ট, B1 সার্টিফিকেট আমার জন্য ইম্পর্টেন্ট, আমার জন্য A0 A1 সার্টিফিকেট ইম্পর্টেন্ট না। বাট আপনি চাইলে A0 A1 সার্টিফিকেট রাখতে পারেন। A0 তো কোনো সার্টিফিকেটও হয় না, A1 সার্টিফিকেট রাখতে পারেন। এখন এই সার্টিফিকেটের যে ব্যাপারটা সেটা আগে আপনাদের বলি। এই সার্টিফিকেটটা অনেকে মনে করে যে আমাদের কাছে পড়তেছে, এখন মারুফ ভাই যদি খুব সুন্দর করে একটা সার্টিফিকেট বানায় আমাদেরকে দেয়, তাহলে মনে হয় এটা ভ্যালিডেট হবে না।
ইতালিতে ইতালিয়ান ভাষার আদুয়ে বিউনো বিদুয়ে চিউনো চিদুয়ে এইসব লেভেলের সার্টিফিকেট অফিসিয়ালি ভ্যালিডেট শুধুমাত্র 4টা প্রতিষ্ঠানের সার্টিফিকেট ভ্যালিডেট। এই 4টা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান, যদিও এই 4টা প্রতিষ্ঠানের মধ্যে নিচের যেটা আছে চিপিয়া, চিপিয়ার ব্যাপারটা আমরা পরে বলি একটু, যদিও এখান থেকে আপনি হচ্ছে সর্বোচ্চ আদুয়ে লেভেলের সার্টিফিকেট নিতে পারেন। আমি আস্তে আস্তে বুঝাচ্ছি, এটা খুব ভালো করে বুঝেন। দেখেন, আমরা আপনাকে একটা সার্টিফিকেট দিলে এটা আপনার কোনো কাজে আসবে না, এটা আপনি নিতে পারবেন, নিয়ে এটা আপনি আপনার ফাইলের মধ্যে রাখতে পারবেন, এতটুকু, এর বেশি আসলে কোনো কিছু না। আপনাকে যে সমস্ত জায়গাগুলা ইতালির গভর্নমেন্ট অনুমতি দিছে, অথরাইজ দিছে, যে আপনি যদি ইতালিয়ান ভাষার দুইয়ে পাশ করতে চান তাহলে এই জায়গাগুলা থেকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে হবে, এটা একটা ব্যাপার। এই যে জায়গাগুলা চয়েস করে দিছে তার মধ্যে 4টা হচ্ছে একদম মেইন, এই 4টা জায়গা সার্টিফিকেটে ভ্যালুয়েবল। এই 4টার বাইরে যদি কেউ আপনাকে কোনো সার্টিফিকেট দেয়, সেটা আসলে ইতালিতে অফিসিয়ালি আপনি কাউকে দেখাতে পারবেন না। আপনি এমনি আপনার কাছে সার্টিফিকেট আছে আছে, কিন্তু এটা যদি আপনি অফিসিয়ালি কোথাও দেন, প্রেফেক্তুরা, আপনার কোনো কমিশনে, যে কোনো জায়গায় আপনি যদি শো করেন, এটা কোনো ভ্যালু নাই, সোজা কথা, এটার কোনো রকমের কোনো ভ্যালু আপনি পাবেন না। প্রথমত, ইতালিতে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল সার্টিফিকেট হচ্ছে ইউনিভার্সিটা পেরেস্তানিয়েরি দি সিয়েনা। ইউনিভার্সিটা পেরেস্তানিয়েরি দি সিয়েনা, এটা সিয়েনার একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির শাখা, মানে পরীক্ষা নেওয়ার যে কেন্দ্র, এটা ইতালির প্রত্যেক শহরে আছে। আপাতত আপনাদের অনেক অ্যাডভান্স না জানলেও চলবে, প্রত্যেক শহরে থেকে আপনি যে যে সিটিতে থাকেন সে সেখান থেকে এইখানে আউনো আদুয়ে বিউনো বিদুয়ে এমনকি চিউনো চিদুয়ের পরীক্ষা দিতে পারে। এটা সার্টিফিকেট সবচেয়ে ভ্যালুয়েবল, অর্থাৎ সিএনআর যে সার্টিফিকেটটা, এটা সবচেয়ে ভ্যালুয়েবল, এটা একদম নাম্বার ওয়ান। আপনি বলতে পারেন না যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আর মনে করেন যে আপনার নোয়াখালী মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে পার্থক্য আছে না। তো সিএনআর সার্টিফিকেট সবচেয়ে বেশি ভ্যালুয়েবল অফিসিয়ালি ক্ষেত্রে। যদি কেউ সিওনাতে পরীক্ষা না দেয় তাহলে সে ইউনিভার্সিটি স্ত্রানিয়েরি দি পেরুজা, এই পেরুজার আন্ডারও সে পরীক্ষা দিতে পারে। ইতালিতে প্রত্যেকটা শহরে তাদের কেন্দ্র আছে, এটার জন্য আপনাকে যে পেরুজা যাইতে হবে, সিয়েনা সার্টিফিকেটের জন্য সিয়েনা যাইতে হবে, বিষয়টা মোটেও এরকম না। তবে সার্টিফিকেট আসবে ওখান থেকে, আপনি পরীক্ষা দিবেন তাদের মাধ্যমে। যদি আপনি উপরের দুইটা, তার মানে পেরুজারটা হচ্ছে সেকেন্ড নাম্বারে হচ্ছে ভ্যালুয়েবল, এরপরও যদি আপনি যদি ওইটা না পারেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি দি দান্তে আলিগিরি। দান্তে আলিগিরির ব্যাপারটা একটু বলি। দান্তে আলিগিরি, ওনাকে আসলে ইতালিয়ান ভাষার জনক বলা হয়। অর্থাৎ আজকের যে ইতালিয়ান ভাষা, এই ভাষার যে জনক তিনি হচ্ছে মূলত দান্তে আলিগিরি, একজন ব্যক্তি। এই দান্তে আলিগিরি, ওনাকে আসলে বলা হয় মানে পাদ্রে দেল্লা লিঙ্গুয়া ইতালিয়ানা, মানে ইতালিয়ান ভাষার জনক বলা হয়। এটা একটা জিনিস আমরা শিখলাম। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আহ এটাকে কি বলে, যে আপনার হচ্ছে গিয়ে ইতালিয়ান যে ভাষাটা, এটা কিন্তু ল্যাটিন ভাষা থেকে আসছে, মানে লাতিনো। ইতালিয়ান ভাষা বলে লাতিনো, আর আমরা বাংলাদেশের মানুষ এটাকে ল্যাটিন বলতে অভ্যস্ত। তার মানে মাথায় রাখতে হবে যে ইতালিয়ান ভাষা, এটা জন্ম হয়েছে ল্যাটিন ভাষা থেকে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখবেন। দান্তে আলিগিরি এটা হচ্ছে জনক। তো ওনার নামে ইতালিতে আসলে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি দি দান্তে আলিগিরি। আপনি চাইলে এই ইউনিভার্সিটি দি দান্তে আলিগিরির আন্ডারও পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট নিতে পারেন। এটার ভ্যালু এই নাম্বার 2-3 এর মধ্যে আছে। একদম সর্বশেষ যেটা, সেটা হচ্ছে চিপিয়া, যেটাকে আমরা বলি চেন্ত্র প্রভিনচিয়ালে ইস্ট্রুসিওনে আদুলতি, মানে প্রাপ্তবয়স্কদের একটা স্কুল। চিপিয়া স্কুলের আন্ডারও কিন্তু আপনি চাইলে পরীক্ষা দিয়ে দুইয়ে আউনো সার্টিফিকেট নিতে পারেন, কিন্তু ভ্যালুর দিক দিয়ে একেবারে সর্বনিম্ন অবস্থানে কিন্তু চিপিয়া, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ জিপিএস সার্টিফিকেটটা হচ্ছে এরকম যে এটা বললে আপনারা হয়তো বিশ্বাসও করবেন না, এটা এক হিসাবে এটা আল্লাহর হস্তে পাওয়া যায়। মানে আপনি কিছুদিন গেলেন, কিছু ঘন্টা পড়ছে, 50-60 ঘন্টা হইলেও কিন্তু জিপিএস সার্টিফিকেট পেয়ে যায়। ওখানে আপনাকে আহামরি পড়াশোনা করার পরে কিন্তু জিপিএ আপনাকে সার্টিফিকেট দেয় না। তো যেহেতু চিপিয়া আহামরি পড়াশোনার ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট দেয় না, এটা ওপেন সিক্রেট, সবাই জানে, এই জন্য চিপিএস সার্টিফিকেট একেবারে হচ্ছে ভ্যালু, একেবারে থার্ড ক্লাস টাইপের ভ্যালু। আপনি একটা ইউনিভার্সিটি পেরেস্তানিয়ে যদি সিয়েনা থেকে যে ছেলেটা দুই লেভেল পাশ করে আসছে, তার সাথে চিপিয়ার সাথে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে। ওই ছেলেটা যা কিছু জানবে, চিপিয়ার একটা স্টুডেন্ট তার 10 ভাগের 1 ভাগও জানবে না। এটা সত্যি কথা, কথা বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে এই প্রত্যেকটার ক্ষেত্রে। তো এই হচ্ছে সার্টিফিকেশনের ব্যাখ্যা। এখন আপনি যাত্রার কাছ থেকে তো সার্টিফিকেট নিলে হবে না, আপনাকে মনে রাখতে হবে যে আমি পড়াশোনা করে এদের আন্ডারে গিয়ে, আমি আসলে এদের আন্ডারে গিয়ে পড়ার দরকার নাই, এদের আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট নিতে পারবেন। আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে এই 4টা প্রতিষ্ঠান থেকে যে কোনো একটা থেকে সার্টিফিকেট নিতে হবে। এখানে আপনাকে মারুফ ভাই সার্টিফিকেট দিলেও কোনো কাজ হবে না, স্বয়ং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও যদি আপনারা সাইন করে সার্টিফিকেট একটা দিয়ে দেয়, এটা কোনো কাজে আসবে না আপনার। এটা আপনি জাস্ট আছে সান্ত্বনা, এতটুকু, এর বাহিরে কোনো কিছু না।
তো এই জিনিসটা আমরা আসলে নতুনদেরকে অনেক সময় বুঝাইতে পারি না। নতুনরা মনে করে যে সার্টিফিকেট সার্টিফিকেট সার্টিফিকেটে বিশাল একটা কিছু। আসলে অনেক ক্ষেত্রে সার্টিফিকেটের চেয়েও আপনি কথা বলতে পারেন কিনা সেটার ভ্যালু অনেক বেশি। সার্টিফিকেট আপনি শো করবেন, কিন্তু আপনি যদি সেটা প্রমাণ দিতে না পারেন, ধরেন আপনি বললেন যে আমি জিপিএ 5 পাইছি, এখন আপনাকে বললো যে আমি জিপিএ 5 পেয়েছি, এটা ইংরেজি ভাষায় বলেন, আপনি বললেন যে Iam GPA 5, তার মানে আপনার ওই জিপিএ 5 এর কোনো ভ্যালু নাই। তা আপনি সার্টিফিকেটের চেয়ে আপনি কথা বলতে পারেন কিনা এটার ভ্যালু অনেক বেশি। আর সার্টিফিকেট তো অবশ্যই আপনি নেবেন, তবে সেটা যেন এই 4টার বাইরে কোনো প্রতিষ্ঠানে না হয়। আমি সবসময় রিকমেন্ড করি যেন আপনি Universidad de Extranjera di সিএনআর আন্ডারে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারেন। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সিএনআর সিলেবাস অনুযায়ী পড়াই। যদি আমি এখন পর্যন্ত দেখি না যে ইতালিতে সিএনআ সার্টিফিকেট মানে অনুযায়ী কেউ পড়ায় কিনা, বেশিরভাগই হচ্ছে পেরুজার ইয়াতে পড়ায়, বাট আমি সিএনআতে পড়াই। যাই হোক, সেটা পরের ব্যাপার, পরে ভিন্ন ব্যাপার। এখানে পড়তে হলে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয়। তো সার্টিফিকেটের বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যে আজকের পর থেকে আপনি নিজেও বুঝবেন যে সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে, বা কোন সার্টিফিকেটটা আমার জন্য ভ্যালুয়েবল। আশা করি এই ইনফরমেশনটা আপনি যারা নতুন তাদেরকেও দিতে পারেন, কারণ এটা আমাদেরকে অনেক বেশি মানে হচ্ছে পেইনফুল করে। এসে ভাষা শেখার আগে আমাদের কাছে সার্টিফিকেটের চুক্তি করা শুরু করে যে সার্টিফিকেট দিবেন কিনা। এখন ভাই আমি আপনাকে সার্টিফিকেট একটা দিতে পারি, আমি কম্পিউটারে ডিজাইন করে আপনার নাম লিখে আমার সাইন দিয়ে সার্টিফিকেট একটা দিয়ে দিলাম, এটা কি হবে? এটা তো আপনার কোনো কাজে আসবে না। এটা আপনি কোথাও দেখাইলে এটা ছিঁড়ে ফেলে দিবে, ওরা নিবে না, অ্যাকসেপ্ট করবে না। তাহলে ওই সার্টিফিকেটের তো আমার দাম নেই, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা ভাষা শেখার জন্য। আমাদের ভাষা শেখার আগে এই জিনিসগুলো শেখা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলেন এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে মেন ক্লাসের মধ্যে চলে যায়। যেহেতু আমরা আমাদের আজকে প্রথম ক্লাস, আজকের এই প্রথম ক্লাসে আমরা চেষ্টা করব যে কিছু জিনিস তো অন্তত আমাদের শেখা দরকার, একেবারে কিছু জিনিস আমরা শিখবো। এই পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদেরকে সচরাচর একেবারে ইতালিতে মানে সিম্পলি আপনি ইতালিতে যে কোনো কেউ যে কোনো সময় আপনাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নগুলো। এগুলো জানার জন্য কোনো গ্রামারের প্রয়োজন নাই, এগুলো জানার জন্য অনেক কিছু জানার কোনো প্রয়োজন নেই। গ্রামার নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, কারণ ইতালিয়ান ভাষায় সেন্সা গ্রামাটিকা নন এ ইম্পসিবিলে, মানে হচ্ছে একেবারে অসম্ভব ব্যাপার per imparare bene l'italiano, মানে হচ্ছে গ্রামার ছাড়া আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। কেন পারবেন না সেটা উদাহরণ সহ আপনাদেরকে দেখাবো। কারণ গ্রামার ছাড়া আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি আসলে টুকটাক করে শিখে যাব ইতালিয়ান ভাষা, না, এটা যেহেতু ল্যাটিন ভাষা থেকে আসছে, এই ভাষাটা আসলে আপনি টুকটাক চলতে চলতে শিখতে পারবেন না। আপনি তাহলে তো এই দেশে বহু মানুষ আছে যারা আজকে 15-20 বছর তারাও কথা বলতে পারে না ঠিকঠাক মতো। এই ভাষা শিখতে হলে আপনাকে যেখান থেকে পড়েন না কেন পড়াশোনা করেই শিখতে হবে, কারণ এটা ল্যাটিন ভাষা থেকে আসছে। এই ল্যাটিন ভাষা নর্মালি মানুষ শিখে যাইতে পারে না, শুনতে শুনতেও মানুষ শিখতে পারে না। স্বয়ং ইতালিয়ানরাও যখন ছোটবেলায় তাদের গ্রামার শিখতে হয় ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য। ধরেন আমাদের দেশে যখন ছোট বাচ্চারা পড়ে হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, এইসব হাবিজাবি যখন পড়ে, ইতালিয়ান বাচ্চারা তখন কথা বলার জন্য মাস্কিলে ফেমিনিলে সিঙ্গুলারে প্লুরালে এই সমস্ত গ্রামার আর্টিকুলি দেটারমিনাতিভি ইনডিটারমিনাতিভি এই সমস্ত গ্রামার নিয়ে পড়াশোনা করে। কারণ একটা ছোট বাচ্চা এটা না জানলে সে ব্যবহার করতে পারবে না। এই জন্য ইতালিয়ান ভাষায় গ্রামার জানতে হবে। আপনি হয়তোবা আপনার কাজের জায়গায় যেখানে থাকেন ওখানে হয়তো টুকটাক আপনি ওখানে ব্যবহার করার মতো যে জিনিসগুলো সেগুলো আপনি হয়তোবা কিছু শব্দ জানবেন, কিছু বাক্য জানবেন। বাট আপনি রিয়েললি যদি প্রশিক্ষণ না নেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলা সম্ভব না। এটা আপনি যত বছরে ইতালিতে থাকেন, আপনি 1 যুগ 2 যুগও যদি ইতালিতে থাকেন, প্রশিক্ষণ ছাড়া আপনি পারবেন না ইতালিয়ান ভাষা কথা বলার জন্য। সেটা যেখান থেকে হোক আপনাকে ট্রেনিং নিতেই হবে। তো আমরা সিম্পল কিছু বাক্য দেখি যেগুলো হচ্ছে একেবারে নর্মাল ইতালিতে একেবারে A0 লেভেলের একজন স্টুডেন্টকে আমরা আমাদের লাইভের যে ক্লাস, এই ক্লাসে প্রথম ক্লাসে আমরা এটা শিখাই ফেলি। দেখেন এটা আমরা কিভাবে, এটা আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা নিজেরা। দেখেন প্রশ্ন করতেছে যে কমিতি কে আমি। এখন আপনারা শুনে আমার সাথে সাথে পড়তে পারেন যে কি বলতেছে। কমে তি কিয়া আমি। পড়েন, একটু পড়া ট্রাই করেন কি বলে। কমে তি কে আমি। কমে তি কে আমি মানে হচ্ছে তোমার নাম কি। আপনাকে যদি ইতালিতে কেউ জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, তাহলে কি বলবে? কমে তি কে আমি। এখন আপনার নাম যেটাই হোক না কেন, উত্তর দেওয়ার সময় আপনাকে বলতে হবে যে মি কেয়ামো। মি কেয়ামো মানে হচ্ছে আমার নাম, এরপর আপনার নামটা বলে দিবেন যে মি কেয়ামো। আপনি বলতে পারেন যে আমার নাম হচ্ছে মারুফ। হ্যাঁ, আপনার নাম যেটাই হোক না কেন। তো আপনিও যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তোমার নাম কি, তাহলে কি বলবেন? কমে তি কেয়ামি। ঠিক সে কি আনসার দিবে? মি কেয়ামো। তার যেটা নাম হবে সে সেটাই আনসার দিবে যে মি কেয়ামো, আমার নাম এটা, আমার নাম সেটা, আমার নাম যেটাই হোক না কেন সেটা। আচ্ছা,
এরপর একটা প্রশ্ন, এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটাকে বলা হচ্ছে আপনার ইডেন্টিটা, মানে আইডেন্টিটি প্রকাশ করা। কেউ যদি আপনাকে প্রশ্ন করে দোবে আবিটি, হ্যাঁ, এই প্রশ্নটা আপনাকে যদি কেউ করে যে দোবে আবিটি, কি প্রশ্ন বলুন তো? দোবে আবিটি, দোবে আবিতি মানে হচ্ছে তুমি কোথায় বাস করো, তুমি কোথায় থাকো। দোবে আবিতি, এটা আপনাকে কমন ইতালিতে একদম, যে কোনো মানুষ ইতালিতে আপনার নতুন আসলে, আপনার সাথে পরিচয় হইলে আপনার যে কোনো ইতালিয়ান এই দুইটা প্রশ্ন করবে না, আপনার নাম কি, কোথায় থাকেন, এটা তো প্রশ্ন করবে, এটা কমন জিনিস না, তো কমন জিনিস জানতে হবে। দোবে আবিতি যদি প্রশ্ন করে, আপনি বলতে হবে ইয় আবিত, ইয় আবিত, আমি বাস করি বা আমি থাকি। আমরা পরে এগুলো অর্থ শিখবো, কিন্তু এটা হচ্ছে মুখস্থ একটা চার্ট আপনাকে করতে হবে। ইয় আবিত, এরপরও মনে রাখবেন আপনার শহরের নাম বলতে পারেন, যেমন ইয় আবিত আ মিলানো, আপনি মিলানে বসবাস করেন। ইয় আবিত আ মিলানো, আমি মিলানে বসবাস করি। ইয় আবিত আ ফিরেন্সে, আমি ফিরেন্সে বসবাস করি। ইয় আবিত আ নাপোলি, আমি নাপোলিতে বসবাস করি। ইয় আবিত আ রোমা, আমি রোমাতে বসবাস করি। আর যদি আপনার বাসার মনে করেন যে কোনো বিয়া, আমরা জানি যে বিয়া মানে আবাসিক এলাকা, যদি বলে যে আপনি যদি স্পেসিফিক বলতে চান, ধরুন আমি এই এলাকাতে বসবাস করি, তাহলে বলতে হবে কি ইও আবিত ইন ভিয়া, কি বলতে হবে? ইন ভিয়া। এরপরে ভিয়াটার নাম মনে করেন যে লত্ত, আপনাকে বলতে হবে, তখন আর কিন্তু এখানে আ মিলানো এটা থাকবে না, তখন কি হবে? ইও আবিত ইন ভিয়া, এরপরে আপনি যে ভিয়াতে বসবাস করেন সেটা, যে ইন ভিয়া ফিরেন্সে, ইন ভিয়া লত্ত, মানে এটা এটা আবাসিক এলাকা, তাই না? তার মানে দুইটা জিনিস শিখলাম। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে দো বে আবিতি, আমরা যদি শহরের নাম বলি তাহলে কি বলবো? ইও আবিতো আ মিলানো, ইও আবিতো আ নাপোলি, ইও আবিতো আ রোমা, ইও আবিতো আ তোস্কানা, মানে শহরের নামের আগে সবসময় আমাকে আ বলতে হবে। আর যদি আমি আমার বাসার অ্যাড্রেস বলি, বিয়া কোন এরিয়াতে বসবাস করি, কি বলবো? ইও আবিতো ইন বিয়া লত্ত, ইও আবিতো ইন বিয়া, হ্যাঁ, আপনার যেটা আছে বিয়া পিতাগোরা, আপনার যেটা হয় সেটা আপনি বলতে হবে। আরেকটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কি কাজ করেন আপনি, আপনাকে প্রশ্ন করবে ইতালিয়ানরা, কে লাবোরো ফাই। আচ্ছা, প্রশ্ন কি করবে? কে লাবোরো ফাই, পরন্ত দেখি কি বলছে। কে, কে মানে কি, কি, কে লাবোরো ফাই মানে তুমি কি কাজ করো। দেখেন আমরা কোনো গ্রামারের ভিতরে নাই, আমরা এটা একটা সিম্পল ইডেন্টিটি, আজকে প্রথম ক্লাস, এটা আমাদের জানতে হবে। কে লাবোরো ফাই মানে কি কাজ করো। এখন আপনি কি কাজ করেন সেটা তো আপনি ভালো জানেন, যে কি কাজ করেন। মনে করেন যে আপনি একটা রেস্টুরান্তে কাজ করেন, একটা রেস্টুরেন্টকে ইতালি ভাষায় কি বলে? রিস্তুরান্তে। অনেকে এটার উচ্চারণ ঠিক মতো করতে পারে না, এটার উচ্চারণ হবে কি? রিস্তুরান্তে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কে লাবোরো ফাই মানে কি কাজ করো, আপনি প্রথমে এটাই বলতে হবে, ফাচ্ছো। কি বলতে হবে? ফাচ্ছো মানে আমি করি। পাচ্ছ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো যে এগুলা কোথা থেকে আসছে, কোন ভাব থেকে আসছে, কিন্তু এটা হচ্ছে আপনাদের মুখ চালু করার জন্য একটা জিনিস আমি শেখাচ্ছি। বলতেছে ফাচ্ছো লাবোরো মানে হচ্ছে আমি কাজ করি, ইন উন, এরপর আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন, আপনি একটা কাজের কথা বলতে পারেন রিস্তুরান্তে, আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। কে লাবোরো ফাই, কি বলবেন? ফাচ্ছো লাবোরো ইন উন রিস্তুরান্তে। যে যেটা করে, ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি বলতে পারেন ফাচ্ছো লাবোরো ইন উন, আর হবে না, তখন কি হবে? উনা হবে, উনা ফাব্রিকা। কি হবে? উনা ফাব্রিকা, ফাব্রিকা মানে হচ্ছে ফ্যাক্টরি। তো আপনারা আমাকে জানাবেন যে কোন কাজ আপনারা করেন, কোথায়, গ্রুপে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি সেটা বলে দিব যে এটার নাম কি ওই কাজের। আবার এমন হতে পারেন না, ধরেন আপনি কোনো কাজ করেন না, আপনি বেকার। তো কেউ যদি জিজ্ঞাসা করে যে কে লাবোরোফাই, আপনি কি কাজ করেন, তখন তো আর আপনি বলতে পারবেন না যে আমি এই কাজ করি, তখন আপনার কি বলা লাগবে? যে আমি একজন বেকার মানুষ, কোনো কাজ করি না এই মুহূর্তে, কাজ খুঁজতেছি। সেই ক্ষেত্রে যেভাবে বলতে হয় সেটা হচ্ছে কি আদেশ। আদর্শ মানে কি? নাও, এখন। সোনো দিস অকুপাত, শব্দটা একটু সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কি বলতেছে? দিস অকুপাত, দিস অকুপাত, এটা মাস্কিলে হইলে বলবে, মানে ছেলে হইলে বলবে, কিন্তু কোনো মেয়ে হইলে কিন্তু কি বলতে হবে? দিস অকুপাতা। মনে রাখেন, না, খুব ইম্পর্টেন্ট জিনিস, কোন মেয়ে হইলে বলতে হবে দিস অকুপাতা, ছেলে হইলে বলবে দিস অকুপাত। যদি আপনি কোনো কাজ না করেন, যে আমি এখন কি, দিস অকুপাত মানে হচ্ছে বেকার, আমি এখন বেকার, এটা আপনি বলতে পারেন যে আমি এখন কোনো কাজ করি না। আর একটু যদি পোলাইট করে সুন্দর করে বলতে চান যে আমি কাজ খুঁজতেছি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মা কিন্তু sto cercando lavoro, মা মানে কি? কিন্তু sto cercando, আমি খুঁজতেছি, লাবোরো, কাজ খুঁজতেছি।
তার মানে আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে কে লাবোরো ফাই, আমি যদি বেকার থাকি আমি কি বলবো? আদেsso sono disoccupato। আর ফেমিনা হইলে কি বলবো? আদেsso, মানে মেয়ে হইলে বলবো কি adesso sono disoccupata ma sto cercando lavoro, কিন্তু আমি কাজ খুঁজতেছি। এবার গেল আমাদের এইটা গেল, এগুলো আমার বাসায় প্র্যাকটিস করবো, আমি একটু পরে আপনাদেরকে এটার উপরে পড়া দিয়ে দিব, হ্যাঁ? ওকে। তারপরে আমরা দেখি আর কি আছে, বলতেছে কোয়ান্দো মানে হচ্ছে কি কখন। এগুলার অর্থ আপনি আস্তে আস্তে বুঝবেন, এটা হচ্ছে আপনার আজকে প্রথম দিনের একটা পড়া আপনাকে দিচ্ছি, যে আপনি কতটুকু আয়ত্ত করতে পারেন, আপনার কতটুকু করার মতো অ্যাবিলিটি আছে সেটা বোঝার জন্য। কোয়ান্দো সেই, কোয়ান্দো সেই মানে হচ্ছে কি কখন। ভেনুতো মানে হচ্ছে তুমি এসেছো। ইন ইতালিয়া মানে তুমি ইতালিতে কখন এসেছো। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি বা আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি ইতালিতে কখন আসছো, এটা যদি জিজ্ঞাসা করে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে? কোয়ান্দো সেই ভেনুতো ইন ইতালিয়া, যে তুমি ইতালিতে কখন এসেছো। আচ্ছা, যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করতে হয় তাহলে কিন্তু ভেনু তোর জায়গায় কি হবে? আমাদের ভেনু তা হবে। এটা আমরা আস্তে আস্তে বুঝবো, এখানে কোয়ান্দো কোত্থেকে আসছে, সে কোত্থেকে আসছে, ভেনুতো, ভেনুতা, ইন ইতালিয়া, এগুলো সব বুঝবো আমরা আজকে। আমরা এগুলার কোনো কিছু বোঝার দরকার না, আমরা হচ্ছে এটা টাটকা মুখস্থ করে ফেলবো এই শব্দ, মানে হচ্ছে ফ্রাজি। ফ্রাজি মানে কি বাক্যগুলো, এই বাক্যগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো। কোয়ান্দো সেই ভেনুতো ইন ইতালিয়া, এটা কোনো ছেলেকে জিজ্ঞাসা করে, কিন্তু মেয়ে হলে কি বলতে হয়? কোয়ান্দো সেই ভেনুতা ইন ইতালিয়া, যে তুমি ইতালিতে কখন এসেছো। এখন আপনি যদি ছেলে হন তাহলে আপনাকে বলতে হবে সোনো ভেনুতো ইন ইতালিয়া। কি হবে? সোনো ভেনুতো ইন ইতালিয়া, আমি ইতালিতে এসেছি। এখন ইতালিতে আপনি কখন আসছেন, আপনাকে আপনাকে হচ্ছে আহ কি বলে যে মাসের নাম অফিসিয়ালি যদি বলেন, তারপরে হচ্ছে আপনার ডেট এবং হচ্ছে সাল, এভাবে বলতে হবে। আপনি বলতে পারেন যে সোনো বেনুতো ইন ইতালিয়া প্রিমা জেন্নায়ো 2016, মানে 2016 সালের জানুয়ারির 1 তারিখে আসছি। এখন আপনি জানেন যে আপনি কখন আসছেন, এখন যখন আসছেন সেইটা আপনি এখানে লাগাবেন, কিন্তু এর আগে অবশ্যই কি বলতে হবে? সোনো বেনুতো। আর যদি আপনি কোনো মেয়ে হয়ে থাকেন তাহলে বলতে হবে কি সোনো বেনুতা, মানে আমি এসেছি ইন ইতালিয়া। এরপর আপনি যখন আসছেন সেই সালটা এটা আপনি বলবেন। তা আপনারা যদি কেউ বলতে না পারেন যে কোন সালে আসছেন, এটা যদি ইতালিয়ান ভাষায় বলতে না পারেন, তাহলে আমাদের গ্রুপে নক দিন, যে ওই সালটা কিভাবে বলে আমরা এটা বলে দিব আপনাদেরকে। তারিখ, সাল এবং হচ্ছে মাসের বলতে হবে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। দোবে মানে কোথায়। লাতুয়া ফামিলিয়া, পরন্ত দেখি কি বলছে, দোবে লাতুয়া ফামিলিয়া। এটা কিন্তু টেনে পড়া যাবে না এরকম যে দোবে, এরকম না, কি হবে? দোবে, দোবে লাতুয়া ফামিলিয়া, ননে ফ্যামিলিয়া, হ্যাঁ ফ্যামিলিয়া বলা যাবে না, কি হবে? ফামিলিয়া। যদিও GLAE এটার উচ্চারণ একটু ভিন্ন, আমরা এটা আউনো লেভেলে গেলে শিখবো যে এই তিনটা যদি একসাথে থাকে তাহলে ইতালিয়ান ভাষায় কিভাবে পড়ে, আমরা এটা আউনো লেভেলে গেলে শিখবো। আপাতত আপনি আপনার মতো করে পড়েন, কিন্তু এটাকে ফ্যামিলিয়া বলবেন না, কি বলবেন? ফামিলিয়া। দোবে লাতুয়া ফামিলিয়া মানে তোমার পরিবার কোথায়। এখন আপনার পরিবার যদি ইতালিতে থাকে আপনি বলবেন লামিয়া ফামিলিয়া এ ইন ইতালিয়া। যদি ইতালিতে থাকে আপনার পরিবার তাহলে কি বলবেন? ইন ইতালিয়া। আর যদি ইতালিতে না থাকে তাহলে কি বলবেন? লামিয়া ফামেলিয়া এ ইন বাংলাদেশ। হ্যাঁ, আমার পরিবার বাংলাদেশে। লামিয়া ফামেলিয়া এ ইন বাংলাদেশ, লামিয়া ফামেলিয়া এ ইন ইতালিয়া। এ হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে আমরা যদি এগুলা ঠিক মতো শিখি তাহলে আমরা কি করতে পারবো? একজন মানুষ কিন্তু সে বলতে পারবে তার নিজের এই পাশের কথাগুলা যখন সে বলবে, যেমন হচ্ছে সে যদি বলে Mi chiamo Maruf, io abito a Milano in Biallotto, faccio lavoro in un insegnante, যেহেতু আমি টিচারের জন্য বলতেছি insegnante, হ্যাঁ। Sono venuto in Italia prima gennaio 2016, la mia famiglia è in Italia। আমি কিন্তু এভাবে বলতে পারি, তাই না? তার মানে আমি যে এই যে এতটুকু কথা বলতে পারলাম কিনা, মি chiamo Maruf, io abito a Milano, এখন আপনি দেখেন আপনারটা বলতে পারেন কিনা। ধরেন আপনার নাম হচ্ছে রহিম, আপনি বললেন মি chiamo রহিম, io abito a Napoli, তারপর বললেন যে faccio lavoro in un ristorante, sono venuto in Italia। এবার যখন আসছেন তখন ধরেন আপনি 1 বছর আগে আসছে, তাহলে আপনি বলতে পারেন যে sono venuto in Italia prima gennaio 2024, 2024 আসছেন। La mia famiglia è in Bangladesh, oppure la mia famiglia è in Italia। এই যে এতটুকু কথা, এতটুকু এই পাশের কথাটা আপনি নিজে বলতে পারেন কিনা, নিজে নিজে এতটুকু কথা বলতে পারেন কিনা, এটা একটা ভিডিও বানাবেন, এটা আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট।
এটা আপনি একটা ভিডিও বানাবেন, ভিডিও বানায় আপনি পুরাটা মুখস্থ নিজে নিজে বলতে পারেন কিনা, যে এটা চর্চা করবেন আপনি পারেন কিনা বলতে, পারলে সেই ভিডিওটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, আমরা দেখবো যে আপনি পারেন কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের আজকে প্রথম ক্লাসের প্রথম পড়া থাকলো, এটা আমাদের লামিয়া ইডেন্টিটি। আসলে দেখেন এই প্রশ্নগুলা কেউ না কেউ আপনাকে কখনো না কখনো করে ফেলবে, অথবা আপনি কাউকে না কাউকে কখনো না কখনো করার প্রয়োজন হবেই হবে, কারণ এই প্রশ্নগুলো এড়াই যাওয়ার কোনো সুযোগ নেই, তাই না? আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো কেউ এই প্রশ্নগুলা করতে পারে, যে কোনো মুহূর্তে আমরা যে কোনো কাউকে এই প্রশ্নগুলা করতে পারি। এই জন্য কুইন্দি এটা আমাদের শিখতে হবে, এটা আমাদের আগে শিখে যাইতে হবে, এটা A0 লেভেলে শিখে যায়। আচ্ছা, এইবার আসেন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু একেবারে A0 লেভেলে পড়তেছি, সেহেতু আমরা কি করব, একেবারে A0 লেভেল থেকে পড়বো। আমরা কিন্তু এখানে অনেক অ্যাডভান্স আপনাকে আস্তে আস্তে নিব। আপনি যদি হুট করে মনে করেন যে আপনাকে অ্যাডভান্স পড়ানো শুরু করবো, তাহলে কিন্তু আপনি বুঝবেন না, কারণ এখানে সবাই লেভেল এক না। যেহেতু আমরা চিন্তা করতেছি যে আমরা A0 লেভেলে পড়াচ্ছি, তার মানে আমি A0 লেভেল থেকে আস্তে আস্তে সামনের দিকে যাব। ওকে, অনেকে হয়তো বা আগে থেকে জানা থাকতে পারে, সেটা আপনার জন্য ভালো, কিন্তু স্কিপ করবেন না, কারণ আপনি যতটুকু জানেন হয়তোবা তার চেয়ে নতুন কোনো ইনফরমেশন আপনি এখানে পাবেন। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলফাবেতো, মানে কি বর্ণমালা। বর্ণমালাকে ইতালিয়ান ভাষায় কি ডাকে? আলফাবেতো। খেয়াল করে দেখেন, এখন আমরা আপাতত পড়তেছি আলফাবেতো নামে, কিছুদিন পরে আমরা এটা পড়বো লালফাবেতো নামে। আপাতত মনে রাখেন যে মারুফ ভাই বলছে যে এটাকে লালফাবেতো নামে পড়তে হবে, যখন পড়বো তখন জানবো আমরা। আলফাবেতো ইতালিয়ানো মানে হচ্ছে কি ইতালিয়ান বর্ণমালা। এখন এই ইতালিয়ান বর্ণমালাগুলার উচ্চারণ আপনাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে, কারণ এগুলার উচ্চারণ যদি আপনি ভালোভাবে করতে না পারেন, এগুলার উচ্চারণ যদি আপনি ভালোভাবে শিখতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইতালিয়ান ভাষা সুন্দরভাবে কথা বলতে পারবেন না, এটা একটা মহা ঝামেলায় পড়ে যাবেন। এখন এই বর্ণমালাগুলোর দিকে যদি তাকান, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ ছোটবেলা থেকে ইংরেজি ভাষার প্রতি অভ্যস্ত, সেহেতু খেয়াল করে দেখেন এগুলো দেখতে কিন্তু ইংরেজি ভাষার বর্ণমালার মতো, তাই না? কিন্তু ইংরেজি ভাষার বর্ণমালা হইলেও এগুলা কিন্তু আদতে উচ্চারণ ইংরেজি ভাষার বর্ণমালার মতো না, এগুলো আসলে ল্যাটিন উচ্চারণের মতো হয়। এগুলো আদতে ইংরেজি ভাষার উচ্চারণের মতো কোনো বর্ণমালা না। এখন ইতালিয়ান ভাষার এই বর্ণমালা পড়ার একটা টেকনিক আছে, এটা আপনি যেমনে মন চায় এমনি পড়লে হবে না। ছোটবেলা আমরা যেরকম ABCD পড়ার সময় কিভাবে পড়ছি, টেনে টেনে ABCD, এরকম টেনে টেনে পড়ছি। ইতালিয়ান ভাষার বর্ণমালা এরকম কখনো টেনে টেনে কেউ কখনো পড়ে না, এটা মনে রাখবেন। ইতালিয়ান ভাষার বর্ণমালা হচ্ছে কারেক্ট, মানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড পড়ে, কোনো টানাটানি করে না। কিরকম আমরা পড়ি তাহলে বুঝতে পারবেন। আমরা, আপনারা আমার থেকে শুনবেন, এরপরে উচ্চারণ করবেন নিজে নিজে। প্রথমটা যেটা সেটা হবে কি আ। কি হবে? আ। এই যে এটা আ, এটা কোনো টানা যাবে না, এরকম টানা যাবে না, কি বলতে হবে? ডিরেক্ট আ, বাস শেষ। এরপর কোনো বর্ণমালা ইতালিয়ান ভাষায় টানার কোনো সিস্টেম নাই, আপনি টেনে পড়তে পারবেন না। বি, ছি, এরকম টানা যাবে না। আ, এরপরেরটা কি হবে? বি। কি হবে? বি। আচ্ছা, এটার উচ্চারণ সবাই একটু খেয়াল করেন, এটার উচ্চারণ অনেকে করতে পারে না। এটা আপনার যে লিঙ্গ অর্থাৎ যে জিহ্বা, এই যে জিহ্বার যে মাঝখানটা আছে, এটা আপনার যে উপরের তালুর সাথে লাগাইতে হবে নুরানি স্টাইলে, লাগাই বলতে হবে চি। কি বলতে হবে? চি। চি। খেয়াল করেন সাউন্ডটা অনেক মোটা একটা সাউন্ড, এটা সি এরকম হবে না, সি এরকম হবে না। আমরা যে ওই যে ইতালিয়ান ভাষা কেউ ইয়েস সি নো বলি না, ওইটার মতো হবে না। কিসের মতো হবে? চি। কি হবে? চি। চিঙ্গলো, যেমন চি, এটার উচ্চারণ হবে চি। এরকম, তাহলে আমরা তিনটা শিখলাম, আ, বি, চি। আপনারা প্র্যাকটিস করেন তো একটু দেখি। আ, বি, চি। এইটার উচ্চারণ বাংলা ভাষায় দরশিকা দি হাঁটু ভাঙ্গা দ যেরকম আছে ঠিক এরকমই হবে। কি হবে? দি, কিন্তু টানা যাবে না। কি হবে? দি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এটা কি তিন ভাষা কি বলে? এ। কি বলে? এ। এ। তাহলে আমরা পাঁচটা শিখলাম না? আ, বি, চি, ডি, এ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলোর উচ্চারণ জানতে হবে। আপনি যদি এভাবে পড়েন ABCD, না হবে না। আ, বি, সি, ডি, এ। ওকে, তারপরে আমরা দেখি এরপরে যেটা সেটা হচ্ছে কি এফ এ। কি হবে? এফ এ, কিন্তু টানা যাবে না, এফ এ। এরপরে যেটা, এটা হচ্ছে একেবারে ইংরেজিতে যেভাবে আমরা উচ্চারণ করি সেই রকমই হবে। কি হবে? এটা জি। কি হবে? জি। আচ্ছা, তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি ইতালি ভাষায় কি বলে? আক্কা, কিন্তু টানা যাবে না, আক্কা এরকম টানা যাবে না। কি হবে? আক্কা। কি হবে? সিম্পলি আক্কা। এরপরে যেটা সেটাকে কি বলে ইতালি ভাষায়? ই। কি বলে? ই।
ই। ইংরেজি ভাষায় এটাকে আই বলে, কিন্তু ইতালিয়ান ভাষায় কি বলে? ই। এরপরে যেটা, এটাকে বলে ইতালিয়ান ভাষায় এললে। কি হবে? অনেকে ইল্লে বলে, না এটা ইল্লে হবে না, কি হবে? এললে। এললে। তার মানে আমরা আরো পাঁচটা শিখলাম। এটা হচ্ছে কি, এফ এ জি আক্কা ই এললে। আবার আমি শোনাচ্ছি আপনাদেরকে, ভালো করে শুনেন। এফ এ জি আক্কা ই এললে। ওকে। andiamo alla prossima, আমরা হচ্ছে এবার একটু সামনের দিকে যাই, হ্যাঁ। ওকে। তারপরে যেটা, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এটা একটু একটু ক্রোনোলজিক্যাল সাউন্ড আছে এটার ভিতরে। অনেকে এমএ বলে, না এটা আসলে এমএ বললে হবে না। এটার একটা মানে হচ্ছে নাকের মধ্যে একটা সাউন্ড করে কিরকম, এটাকে ক্রোনোলজিক্যাল সাউন্ড বলে। এটা হচ্ছে এমএ। আপনাকে কিভাবে পড়তে হবে? এমএ। এমএ মানে এমএ। খেয়াল করেন দুটোর মধ্যে ডিফারেন্সটা খেয়াল করেন, একটা হচ্ছে এমএ আর একটা হচ্ছে এমএ। তার মানে পরেরটা ঠিক আছে, এমএ। ঠিক একই ভাবে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে? এনে। কি বলে? এনে। তার মানে এমএ এনে। এরকম হবে না যে এমএ এনে, নো। এমএ এনে। ওকে। ব্রাভিসিমি। তারপরে যেটা, সেটা হচ্ছে কি হবে, এটাকে ইতালিয়ান ভাষায় বলে অ, আর ইংরেজি ভাষায় বলে ও। তার মানে দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন? একটা হচ্ছে অ। অ হচ্ছে ইতালিয়ান ভাষায়, তাহলে আমরা কি পড়বো এটাকে? অ। ও পড়বো না, কি পড়বো? অ। এম এ এন এ অ। এটা ইংরেজি ভাষার মতো উচ্চারণ হয়, কি হবে? পি। কিন্তু টানা যাবে না, কি হবে? পি। এরপর এটা কি হবে? কু। এটা উচ্চারণ হচ্ছে কু। তা আমি আবার শোনাচ্ছি। এম এ এন এ অ পি কু। এম এ এন এ অ পি কু। ওকে। এবার আমরা নিচে। এরপরে যেটা, সেটা হচ্ছে এটা আরো একটা ক্রোনোলজিক্যাল সাউন্ড। অনেকে বলে এর রে, না এটা আসলে এর রে না, এখানে একটা র সাউন্ড হইতে হবে। কিরকম? সেটা হচ্ছে এর রে। কি হবে? এর রে। খেয়াল করে দেখেন, র এরকম একটা সাউন্ড আসে। এটা আপনি এর রে বললে হবে না, কি হবে? এর রে। এর রে। ওকে। তারপরে যেটা, এটা কি হবে? এস সে। এস সে। আবার এচ্ছে বললেন না, কি হবে? এস সে। এর রে। এস সে। এটা আমাদের বাংলায় তরসিকা তি আমরা যেভাবে লিখি ঠিক একই রকম, তি। কিন্তু টানা যাবে না, তার মানে এর রে এস এ তি। এটার উচ্চারণ হচ্ছে উ। এটার উচ্চারণ কি হবে? উ। উ। শুধুমাত্র উ। আর পরের যেটার উচ্চারণ, এটার নাম উচ্চারণ হচ্ছে ভু। এটার উচ্চারণ কি হবে? ভু। ভু। এটাকে বু বু বলা যাবে না, ভু। এই যে আমার জিহ্বার এখানে নিচে ভু, এই বাবা হবে। তার মানে এর রে এস এ তি উ ভু। আচ্ছা। এরপরও যেটা থাকবে সেটা হবে কি হবে, এটা কি ইতালিয়ান ভাষা বলে সেতা। কি বলে? সেতা। এখন দেখেন আপনি এটাকে দুই ভাবে বলতে পারেন না, এরকম যে জেতা এরকমও হবে না, আবার সেতা এরকমও হবে না। বর্গীয় জ এবং চ দুইটার মাঝামাঝি যে সাউন্ডটা, সেটা হয়ে যাবে। খেয়াল করলে বুঝবেন সেটা কি হচ্ছে। সেতা। সেতা ননে জেতা। জেতাও হইতেছে না, সেতাও হইতেছে না। সেতা। সেতা। স এবং জ দুইটার মাঝামাঝি একটা সাউন্ড হয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনার জাস্ট প্র্যাকটিস করেন, দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি সবগুলাকে আবার একসাথে পড়ায় দিচ্ছি, যে সবগুলো আসলে ইতালি ভাষায় পড়ে কিভাবে। সবগুলাকে একসাথে যদি পড়ায় দিই, তাহলে আপনি প্র্যাকটিস করে ফেলতে পারবেন এর আগের ক্লাসে। ইতালি ভাষা বর্ণমালা আমরা পড়বো ভাষায় এভাবে: আ বি সি ডি এ এফ এ জি আকা ই এল এম এ এন এ অ পি কিউ R S T U V Z। ওকে। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করে নেবেন, বাসায় শুনে শুনে নিজেরা প্র্যাকটিস করে নেবেন। যেহেতু যদি লাইভ ক্লাস হইতো তাহলে আমি আপনাদেরকে কিছুটা পড়াইতাম এখানে, বাট সমস্যা নাই, আপনি নিজের মতো করে শুনে আপনি ত্রাঙ্কুল্য ভাবে পড়তে পারেন। এবার আসেন, আমরা নিচে কিছু লেটার দেখতে পাচ্ছি, আরো পাঁচটা। আসলে এই যে পাঁচটা আমরা দেখতে পাচ্ছি, এই পাঁচটা কিন্তু ইতালিয়ান ভাষার কোনো আলফাবেত, মানে কি কোনো বর্ণমালা না। এগুলোর সাথে আসলে ইতালিয়ান ভাষার কোনো সম্পর্ক নাই। বাট এগুলা ইতালিয়ান ভাষায় খুবই খুবই কম ব্যবহার হয়, একেবারে 0.1%ও না। খুবই কম ব্যবহার হয়, আপনি মাঝে মাঝে এগুলা পাবেন। যেহেতু এগুলো ইতালিয়ান ভাষার বর্ণমালা না, এর জন্য এগুলাকে আলাদা একটা নাম দিছে, সেটার নাম কি? লেত্তেরে, মানে কি লেটার। ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, লেত্তেরে মানে হচ্ছে লেটার।
লেত্তেরে ইন্টারন্যাশনালি মানে কি ইন্টারন্যাশনাল লেটার। তো ইতালিয়ান ভাষা হচ্ছে এমন একটা ভাষা যে ভাষার ভিতরে ইন্টারন্যাশনাল লেটারকেও তারা কি করে, ব্যবহার করে। সচরাচর আমরা কিন্তু আমাদের বাংলা ভাষায় বর্ণমালার মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল লেটার নাই, তাই না? আমরা কি বাংলা ভাষার বর্ণমালার মধ্যে অন্য কোনো দেশের বর্ণমালা ঢুকাইছি? না। তো ইতালিয়ান ভাষায় লেত্তারা ইন্টারন্যাশনালে ইন্টারন্যাশনাল লেটার বলে। তো এগুলো আমরা আসলে ইংরেজিতে যেভাবে পড়ি ইতালিয়ান ভাষায় ওইভাবে পড়ে না, এগুলোর উচ্চারণ ল্যাটিন থেকে আসছে। কিরকম পড়ে? যেমন ধরেন এইটাকে পড়ে কি ইলুঙ্গা, এটা কি হবে ইলুঙ্গা, মনে রাখেন ইলুঙ্গা। তারপরে যেটা সেটাকে কি বলে কাফফা, কি বলে কাফফা। আচ্ছা, এরপরে যেটা আছে এটাকে ইতালিয়ান ভাষায় দুইটা নামে ডাকা হয়, অনেকে বলে দপ্পিয়া ভু, অনেকে বলে ভু দপ্পিয়া। আপনি দুইটা যেটাই বলেন না কেন দুইটাই সঠিক। হ্যাঁ, ভু দপ্পিয়া অথবা দপ্পিয়া ভু, যেহেতু এখানে ভু দুইটার মতো আছে, এরকম দুইটাকে একসাথে করছে এটা হয়েছে। আমরা ইংরেজিতে বলি ডব্লিউ, বাট ইতালিয়ান ভাষায় ডব্লিউ বললে ওরা বুঝবে না, এটাকে ভু দপ্পিয়া অথবা দপ্পিয়া ভু নামে ডাকা হবে। এরপরে যেটা সেটাকে বলে ইক্স, এটা কি ইতালিয়ান ভাষা কি বলে ইক্স। তারপরে যেটা এটা নাম হচ্ছে ইপসিলন। তার মানে ইন্টারন্যাশনাল লেটার যেগুলো আছে এগুলোর উচ্চারণ কিন্তু আমাকে জানতে হবে। হ্যাঁ, ইলুঙ্গা, কাফমা, ভুদপ্পিয়া অথবা দপ্পিয়া ভু, ইক্স, ইপসিলন, এগুলো শিখে নেবেন বাসায় বসে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তার মানে আমি আরেকবার শুনে দিচ্ছি, ইলুঙ্গা, কাফা, ভুদপ্পিয়া, ইক্স, এরপর হচ্ছে কি আমাদের ইপসিলন, ইক্স এবং ইপসিলন। তা আমাদের এই অধ্যায়ের পড়া গেল। আমরা এবারে সিম্পল একটা অধ্যায়, যদিও আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু একটা ক্লাসের মিল থাকবে, যেমন আজকেরটার সাথে কালকের পড়ার সাথে মিল থাকবে, এরকম যাবে। আমি এখন আপনাদের সামনে একটা ছবি ওপেন করব। এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা জাস্ট আজকে হচ্ছে এটার অর্থটা কিছুটা বোঝার ট্রাই করব, কিন্তু এটা নিয়ে বিস্তারিত অনেক অনেক পড়াশোনা আছে যেটা আমরা কালকের ক্লাসে দেখব। আজকে আমরা নর্মালি শুধু চেষ্টা করব যে এগুলা আসলে ইতালি ভাষা কিভাবে বলে, পরবর্তীতে আমরা কালকে থেকে দেখবেন যে এটার যে অ্যাডভান্স পড়াশোনা সেটা করব। কারণ আজকে একদিনে আপনাকে যদি অনেক অ্যাডভান্স পড়াশোনা দেখানো হয়, মানে আপনার জন্য যদি কষ্টকর হয়, তাহলে তো আপনি ভয় আর ভাষা শিখবেন না, আপনি চিন্তা করবেন যে এটা এত কঠিন কেন। তো এগুলো আমরা নর্মালি দেখি, এগুলাকে কি বলে ইয়, মানে আমরা বাংলায় বলি কি আমি। আমি কি ইতালিয়ান ভাষা কি বলে ইয়, ইয় মানে কি আমি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তুমি বলি না বাংলায়, তুমি কি ইতালিয়ান ভাষা কি বলে তু, তুমি কি ইতালিয়ান ভাষা কি বলে তু। ইয় মানে আমি, তু মানে কি তুমি। আচ্ছা, আমাদের বাংলা ভাষায় ছেলে হইলেও আমরা সে বলি, মেয়ে হইলেও আমরা সে বলি। আমি বলছিলাম যে ইতালিয়ান ভাষার সাথে কিন্তু বাংলা ভাষার মিল নেই। আমরা ছেলে হইলেও কি বলি সে, মেয়ে হইলেও বলি সে। কিন্তু ইতালিয়ান ভাষা যেমন ইংরেজিতে দেখবেন ছেলে হইলে কি বলে হি, মেয়ে হইলে কি বলে সি, তাই না? এই ইতালিয়ান ভাষায় ছেলে হইলে কি বলে, মানে সে বলার জন্য কি বলে লুই, লুই মানে কি সে, সে কে হইতে হবে, ছেলে হইতে হবে, পুরুষ হইতে হবে, মাস্কিলে হইতে হবে। আচ্ছা, আর লেই মানে হচ্ছে সি, মানে কি ফ্যামিলি, না কোনো মহিলা হইতে হবে। তার মানে ইয় আমি, তু তুমি। লুই মানে সে কিন্তু পুরুষ, লেই মানে কি সে কিন্তু মহিলা। আর যদি বলি যে আমরা, আমরা বাংলায় বলি না যে আমরা সবাই, আমরা মানে কি, আমরা কি ইতালি ভাষায় কি বলে নই বলে, কি বলে নই, নই মানে কি আমরা। আর যদি বলি যে তোমরা, ধরেন আমি বাদে বললাম যে তোমরা সবাই, তাহলে তোমরা কি ইতালি ভাষায় কি বলে ভই, তোমরা কি ইতালি ভাষায় বলতেছে হচ্ছে ভই, ভই মানে কি তোমরা। আচ্ছা, এটাকে আমি হচ্ছে একটু এই পাশে নিয়ে নিই। ওকে, ভই মানে হচ্ছে তোমরা। ওকে, তারপরে বলতেছে লোরো, লোরো মানে কি তাহারা। এই লোরো জিনিসটা অনেকে আসলে বুঝে না যে লোরো বলতে কি বোঝায়। লোরো মানে কি তাহারা, যেমন ইয় আমি নিজে, তু ইয়র সামনে যে থাকে তুমি, লুইলে মানে হচ্ছে সে, আর লুইলের প্লুরালে যে তাহারা। আচ্ছা, তো এটা আমরা পরে ক্লাসে অনেক বিস্তারিত আলোচনা করব যে লোরো বলতে আসলে কি বোঝায়, লোরো কিভাবে তৈরি হয়, কাদেরকে আমরা আসলে লোরো বলতে পারি। আপনি আপাতত শুধু এতটুকু শিখবেন যে ইয় আমি, তু তুমি, লুই লেই মানে সে, লুই মানে সে কিন্তু মাস্কিলে, লেই মানে সে ফেমিনিলে, নই মানে আমরা, বই তোমরা, লোরো মানে তাহারা। আচ্ছা, এখন এই যে ইয় তু লুই লেই নই বই লোরো, এটা মুখস্থ করে ফেলবেন। ইয় তু লুই লেই নই বই লোরো, প্রথম প্রথম একটু কষ্ট লাগবে। এগুলার একটা নাম আছে, এই সবগুলোকে একটা নামে ডাকা হয়, সেটার নাম কি প্রোনোমি। এটার নাম কি প্রোনোমি। প্রোনোমি মানে কি নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকেই কি বলে প্রোনোমি বলে। যেমন হচ্ছে দেখেন, আপনি আমাকে যদি
আমি যদি কাউকে বলি যে রহিম কোথায় যাচ্ছ, এটা না বলো, আমি কিন্তু এবার বলতে পারি যে তুমি কোথায় যাচ্ছ। এই যে বললাম যে তুমি, তুমি মানে কি, তার তো একটা নাম আছে তাই না? অথবা কাউকে যদি আমি বলি যে সে কই যায়, সে মানে কি, তার তো একটা নাম আছে। তার মানে নামের পরিবর্তে আমি ব্যবহার করতেছি এটাই, নামের পরিবর্তে যেটা ব্যবহার করে সেটাকে মূলত কি বলা হয়, প্রোনোমি নামে ডাকা হয়। যেমন আমার সামনে প্রোনোমি না থাকলে কি হতো, ধরেন আমার সামনে 5 জন মানুষ আসছে, রহিম, করিম, সলিম, হ্যাঁ, তারপরে মনে করেন যে 5 জন মানুষ। এখন আমি যদি জিজ্ঞাসা করতাম বই মানে তোমরা, তোমরা, এই প্রণমিটা, বই প্রণমিটা যদি না থাকতো, প্রণমি মানে কি নামের পরিবর্তে যেটা ব্যবহার হয়, এটা যদি না থাকতো তাহলে কি করতে হতো, এই 5 জনের নাম ধরতে হতো আমার, রহিম, করিম ভাই, রহিম ভাই, সালাম ভাই, জব্বার ভাই, রফিক ভাই, কেমন আছেন আপনারা, এরপরে বলা লাগতো কেমন আছেন। এখন যেহেতু প্রণমি আছে সেহেতু আমি সবাইকে একসাথে কি করে ফেলতে পারি, বই মানে তোমরা, যে কেমন আছেন আপনারা, হ্যাঁ, বা তোমরা কেমন আছো, বা বলতে পারি। তো ইও তু লুই লেই নয় বই লোরো যেটা আছে, এগুলাকে বলা হয় প্রোনোমি। বাট প্রোনোমি তো ইতালিয়ান ভাষায় অনেক রকমের আছে, আস্তে আস্তে দেখবো এই প্রোনোমি গুলার স্পেশাল একটা নাম আছে, সেটার নাম কি, প্রোনোমি পেরসোনালি সোজেতো নামে ডাকে এটাকে, সোজেতো। এটা একদম মুখস্থ করে ফেলবেন যে, কারণ এটা যদি আপনি মুখস্থ না করে নেন তাহলে কিন্তু আপনি পরের ক্লাস, একটা না একটা ক্লাসে গিয়ে কিন্তু আপনি বেজে যাবেন, আপনি বুঝবেন না আমার ক্লাসের পড়া। ইও তু লুই লেই নই বই লোরো, এগুলার অর্থ কি আমি অলরেডি বলে দিয়েছি। এখন আমাদের শিখতে হবে যে এগুলাকে কি বলে, প্রোনোমি পেরসোনালি সোজেতো। এগুলার নাম হচ্ছে কি প্রোনোমি। প্রোনোমি মানে কি, নামের পরিবর্তে ব্যবহার হয়। পেরসোনালি সোজেতো আমি পরে ক্লাসে কিন্তু এখান থেকে পড়া শুরু হবে, কারণ এগুলার উপরে কোনটা আবার কোন ধরনের প্রোনোমি এটা আপনাকে শিখতে হবে। এখন আপনার মনে হইতে পারে যে আমি আসলাম ভাষা শিখতে, আমারও শেখাচ্ছে গ্রামার। দেখেন, গ্রামার ছাড়া আপনি ভাষা শিখতে পারবেন না, এটা আপনি আস্তে আস্তে বুঝবেন, আরো 10-12টা ক্লাস করার পরে বুঝবেন। আর কথা বলার যে টিপস গুলা, একটা আপনি কথা বলবেন কিভাবে সেটা শেখানোর জন্য আগে আপনাকে গ্রামার শেখা নিতে হবে। তার মানে A0 লেভেলে আমরা আসলে কোনো কথা বলা শিখবো না, কথা বলা শেখার থেকে বেশি শিখবো কথাটা আমাকে বলতে হবে কিভাবে, ওই জিনিসটা আমরা সবসময় বেশি শিখবো A0 লেভেলে, যেটা যে কথা কিভাবে বলতে হবে। A1 লেভেলে গিয়ে আপনি দেখবেন যে আপনি টুকটাক করে কথা বলা শিখতেছেন, কিন্তু আপনাকে এই কথা বলা শেখার আগে আপনাকে বুঝতে হবে যে আমি কথা বলবো কিভাবে। কারণ ওই যে বললাম না, ইতালিয়ান ভাষা গ্রামার ছাড়া কথা বলা যায় না, এটা আপনি আস্তে আস্তে বুঝবেন, একটু সময় লাগবে। আজকে আমাদের ক্লাসের পড়াশোনা এই পর্যন্তই থাকুক, এটা আমাদের প্রথম ক্লাস। কালকে কিন্তু আমরা এই প্রোনোমি পার্সোনালি সজ্জিতর পরের পার্ট থেকে পড়া শুরু করব। তার মানে পরে আগের এই ক্লাসটা শেষ করার মানে, পরের ক্লাস করার আগে কিন্তু আপনি এই ক্লাস শেষ করে নেবেন, নাহলে কিন্তু আপনি কোনো কিছু বুঝবেন না। কারণ ওই যে একটার সাথে একটার মিল থাকবে, যেহেতু এটা একটা ফুললি কোর্স, এটা কিন্তু একটা মিল থাকবে, এখানে আপনি এলোমেলো কোনো কিছু পাবেন না। তো ঠিক আছে, আজকে ভালো থাকবেন সবাই। চাও তুত্তি, চিবি দিয়ামো, আল্লাহ প্রস।